সময় রাত 12টা এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। এখন থেকে প্রতি রবিবার রাত 12টায় আপনারা শুনতে পাবেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রাত 12টা থেকে 2টো পর্যন্ত আপনার সঙ্গে আমরা আছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা আরজি রাজুর কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আজ উপস্থিত হয়েছেন রাশেদ। রাশেদ সর্বদা অপরকে সাহায্য করেন, কেউ তার কাছ থেকে খালি হাতে আসেন না। ক্রিকেট খেলায় খুবই পারদর্শী, বাবা মা দুজনকেই তিনি প্রচন্ড ভালোবাসেন, আর তাই তো মায়ের হাতের রান্না তার ভীষণ প্রিয়। এছাড়াও তিনি ঘুরতে ভালোবাসেন, বিশেষ করে বিভিন্ন দর্শনীয় স্থান তিনি ঘুরে দেখেছেন এবং আরো বেশ কিছু স্থান তিনি ঘুরে দেখবেন। জানবো রাশেদ আজ কেন যাহা বলিব সত্য বলিবার মঞ্চে, আর সেটি জানার জন্যই চলে যাচ্ছি আরজে কিবরিয়ার কাছে। ওকে প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে রাশেদ রয়েছে আমাদের সঙ্গে আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। রাশেদের কাছে আমি যাব, তবে তার আগে বলতে চাই বরাবরের মতো আপনাদের জন্য থাকছে SMS পোল এবং আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি তার মূল্যবান মতামত জানাবেন। প্রথমেই আমি তাকে কনফার্ম করছি যে যিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম আমার সঙ্গে তো আছেন আপনি এবং ফোনে আছেন? জি, অনেক ধন্যবাদ এবং আপনার মূল্যবান মতামত আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে জানবো। আপনি আশা করছি রাশেদকে খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে ফার্স্ট শুরু করি, একদম ছোটবেলা থেকে যেখান থেকে। আমি ছোটবেলা যখন আমার বুঝটা আসে আমার মাঝে, তখন থেকেই আমি উপলব্ধি করতে পারতেছি আমার বাবা আরেকটা বিয়ে করছে, এরকম কিছু উপলব্ধি করতে পারতেছি। মানে এটা আপনার ছোটবেলা থেকে আপনার নিজে থেকেই সেন্সটা আসে? হ্যাঁ, কিন্তু আমার যে সঙ্গে আমার বোঝার সেন্সটা আসে, তখন আমি খেয়াল করলাম আমার সৎ মা আমার কাছেই থাকে। আমার মা খুবই সুন্দর ছিল, আমার বাবা আমার মাকে এক কথায় জোর জবরদস্তি করে বিয়ে করে, যেমন আমার নানাকে আটকে সে বিয়ে করে আমার মাকে। আমার বাবা এর আগে 2টা বিয়ে করেছে। মানে আপনার মাকে বিয়ে করার আগে আরো 2টো বিয়ে? হ্যাঁ, আরো 2টি বিয়ে করছে সে। ওই 2 ঘরের ভিতরে আমার বড় মার ঘরে ছিল 2টা সন্তান, আর আমার মেজো মার ঘরে ছিল 1টা সন্তান। আমার মেজো ঘরের যে ভাইটা, সে আমার চেয়ে 2 বছরের বড় বা 3 বছরের বড় হবে। তখন সে থেকে আমার মা বিয়ে খারাপ শুরু করে যে একসাথে 2টা সংসার ইম্পসিবল। আমি বুঝি, দেখি তারা মাঝে মাঝে ঝগড়া করতেছে। আস্তে আস্তে যখন নিতেছি, তখন আমার সৎ মাস্টার বাড়ি চলে গেল, আর আমার বাবা আমার মাকে নিয়ে থাকতেছে। কোথায় থাকতেন আপনারা? আমরা থাকতাম হলো গুলশান একে জিলপার। বাবা কি করতো? আমার বাবা চাকরি করতো, হোটেল আছে ওখানে, মিটন হোটেল, ওখানে যত ফরেনিয়ার তার ওখানে থাকতো হয়। আচ্ছা আচ্ছা। এখানে মানে এটাই সবচেয়ে বড় একটা হোটেল ছিল মানে ঢাকা। তখন আমি যেটা শুনছি, আমার বাবার স্যালারি ছিল 2500 টাকা তখনকার। কি ছিলেন আপনি? আমার বাবা ছিল, সেটা আমি সঠিক বলতে পারি না কি ছিল, কিন্তু আমার আব্বা খুব সৎ ছিল, যার কারণে আমার বাবার ওখান থেকে চাকরিটা চলে যায়। চুরির কারণে একটা লোক সোনা চুরি করে, তা আমার বাবা ওখানে দেখছে উনি এটা নিছে ওখান থেকে। তারপর আমার বাবা আর কি চুপ ছিল, তা আমার বাবাকে দোষারোপ করেছে, কারণ ওখানে আমার বাবা দায়িত্বে ছিল। আচ্ছা আচ্ছা। যে লোকটা নিচ্ছে সে আমার বাবার চেয়েও বেশি উচ্চ লেভেলে ছিল। তারপর সে আমার বাবাকে আরো উল্টা করলো, বকাশকা করলো যে তুমি নিছো এটা। আমার বাবাকে আরো ফাঁসাই দিল উনি। আমার আব্বা জিদ দিয়ে রাগে এখান থেকে চলে আসছে, কিন্তু সামান্য বিষয় নিয়ে, এটা তত বেশিও কিছু না, অল্প জিনিস নিয়ে। আর যেটা বলতেছিলাম, আমাকে খুবই আদর করা হতো আমার ফ্যামিলি থেকে। আর ছোটবেলা শুনতাম আমার বাবা আমাকে মানে নাকি কোকা কোলা বেশি খাওয়াইতো, তো যার কারণে আমার মুখে একটা সমস্যা হয়ে গেছিল ছোটবেলায়, আমার জিভের ভেতরে একটা সমস্যা হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তারপর আস্তে যখন বুঝতে বুঝতে একটু বড় হলাম, যখন আমি স্কুলে পড়বো, তখন আমার খুব ইচ্ছা হতো স্কুলে পড়ার জন্য। দেখি পোলাপানে ব্যাগ নিয়ে যাইতেছে, কিন্তু আমার স্কুলে ভর্তি হওয়ার সময়টা একটু দেরি করে হয়। যেমন বর্তমানে একটা ছেলে মেয়ে 5-6 বছরের ভিতরেই তারা পড়ালেখা শুরু করে, কিন্তু আমার শুরু হয়েছে প্রায় 7 বছর বা 8 বছরের ভিতর। মানে একটু দেরি করে? হ্যাঁ, দেরি করে। তা আমার বাবা কখনো আমার সৎ মাদের কাছে যেত না, তা আমার বাবা আমার মার কাছে থাকতো। তাদের ডিভোর্স করে না আমার বাবা, আমরা একসাথে থাকতাম। আমার মা বাবা আমরা 3 ভাই 1 বোন। যখন আমি একা ছিলাম, আমি যখন 6 বছর বা 5 বছর হবে, তখন আমার একটা ভাই জন্ম নেয়, নাম সজীব। ওর কথা বলতেই হবে, ও আমার সাথে খুব ফ্রি। আমি যখন ক্লাসে ভর্তি হই, তখন আমার ব্রেন খুব ভালো ছিল প্রথম দিক দিয়ে। আমি ক্লাস 1 থেকে 2, 2 থেকে 3 উঠতে থাকি, আমার রেজাল্টটা খুব ভালো হতে থাকে। কিন্তু আমি কারো কাছে কোচিং করতাম না, এবং আমার বাবা আমার সাপোর্টও পেতাম না যে আমাকে পড়াবে কেউ, সেরকম কোনো কিছু আমার ছিল না। তারপর আস্তে আস্তে আগাইতেছি, কোন রকম রাত্রেবেলা পড়তেছি,
টিভি ছিল না তখন, তখন মানুষের ঘরে টিভি দেখতাম, তারাই দিত, তখন খুব কষ্ট লাগতো জি। যে আমি বড় হয়ে আমি এগুলোই করব, যে আমাকে কেন মানুষ একটা অবহেলা করে। বাড়িওয়ালার বাসায় একদিন আমি গেলাম, তারপর আমাকে সে লাত্তি মেরে ঘর থেকে বের করে দিল, যার বাসায় আমি ভাড়া থাকতাম। তারপর আমি কাঁদতে কাঁদতে বাসায় চলে আসলাম, আব্বু আম্মুকে বললাম যে আমাকে ওনারা এরকম করছে। পরে আমার আব্বা সেই রাগে সে একটা টিভি কিনে আছে একজনের কাছ থেকে টাকা ঋণ করে। ওকে। এটা হলো যখন আমার আব্বা চাকরি ছেড়ে চলে আসে ওখান থেকে, হুম। এর পরের কাহিনী। তো আমি ওখানে যেতে চাই যে আমার আব্বা চাকরি ছেড়ে, কখন আমার আব্বা রিক্সা চালাতো না, আমার আব্বা অনেক কষ্ট করে আমাদের সংসারটার জন্য সেই রিক্সা চালায়, তার হাত পাও কাঁপে তাও সেই রিক্সা চালায়। আচ্ছা। আর সে ওই রাস্তায় পাইপ নামানোর কাজেও সে করছে। তারপর আমি দেখলাম আমার খুব কষ্ট হইতো তখনই যে আমার আব্বা এত কষ্ট করতেছে। তখন আমরা থাকি হলো মোহাম্মদপুর বেরিবাদ। আস্তে আস্তে যখন দেখলাম যে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিতেছে পড়ালেখায় মোটামুটি, জি। যখন আমি ক্লাস 5 পড়তেছি তখন থেকে আমার টাকা পয়সার প্রবলেমটা শুরু হয়। আমি পড়তে পারতেছি না, ক্লাস 5 স্কুলে কোচিং করাবে, আমি কোচিং করতে পারতেছি না। আর প্রতিদিন আমার টিফিনের জন্য জাস্ট 2 টাকা দেওয়া হইতেছে, কিন্তু প্রতিদিন পোলাপাইনে মুড়ি খেতেছে 5 টাকা 6 টাকা 10 টাকা, কিন্তু আমি 2 টাকা নিতেছি। আমার অসংখ্য থেকে মনের ভিতরে রাগ হলো, আমি চাকরি করবো এবং আমি পড়ালেখা করবো। তারপর আমি ঢুকলাম একটা রেস্টুরেন্টে, নাম হলো রুচি তোলপার, বিক্রম স্কুলের পাশেই। তো ওখানে আমি চাকরিতে নতুন জবে, যখন আমি হাঁটতেছি একটা লোক আমাকে ডাক দিল যে কি বাবু তুমি এখান থেকে ঘুরতেছো? আমি বলতেছি যে এমনি হাঁটতেছি, আমার ছোট ভাইকে খুঁজতে আসছি। তুমি আমাদের এখানে চাকরি করবা? আমি তো চাকরি, আমি কি কাজ দিবেন আমি তো বুঝতে পারতেছি, আমি তো পারবো না। তুমি পারবা, আসো। তা উনি খুবই ভালো ছিল, ওনার নাম হলো বুলবুল, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি। তো উনি আমাকে সাপোর্ট দিচ্ছে পড়ালেখার জন্য। তারপর উনি আমাকে বললো যে ঠিক আছে তুমি এখানে চাকরি করো, দেখো তুমি কিছু করতে পারবে আমার মনে হয়। তা আমার ছোটবেলা থেকে খুব ক্রিকেট খেলার খুবই শখ, আমি খুব ভালো খেলতাম ছোটবেলা থেকেই। তাল গাছ কেটে, তাল গাছের যে ডাগাগুলো থাকে ওগুলো কেটে আমি ওগুলো দিয়ে আমি খেলতাম, খুব ইচ্ছে ছিল। তো ছোটবেলা থেকে সাপোর্ট পাইনি কখনো, তাও নিজে ইচ্ছে করে খেলছি রোদে পুড়ে পুড়ে। তারপর আমি ওখানে চাকরি করি, প্রথম হলো প্লেট দেওয়া, এটা ছিল রোজার মাস। তারপর আমি প্লেট ধুতেছি, তখন আমি ক্লাস 5 পড়ি, কিন্তু আমি গ্যাপ দিতেছি, ওখানে আমি পড়তেছি না, যাইতেছি না স্কুলে টাকার জন্য। বন্ধুরা এত টাকা খরচ করতেছে, আমি যাইতেছি না। তা ভাই আমি একটা কথা ফেলে আসছি পিছনে, সেটা হলো যে আমি যখন ক্লাস 3 পড়ি তখন একটা হিন্দু মেয়ের সাথে আমার পরিচয় হয়। সে আমার চেয়ে খুব লম্বা ছিল, তার নাম ছিল তমা। আমি তখন বুঝতাম না ভালোবাসা কাকে বলে, কিন্তু ওকে আমার খুব ভালো লাগতো। পড়ালেখার দিক দিয়ে ভালো ছিল। যখনই ও ক্লাসের ভিতরে খেলতো, বসি খেলতো, কুতকুত খেলতো, তখন আমি ওর দিকে সবসময় তাকায় থাকতাম। তো একদিন দৌড় দিতে এসে আমি ক্লাসের দরজা থেকে বেরিয়ে দিয়েছি, ও আমার উপরে এসে পড়ে গেল আর কি। তখন আর কি সবাই চেতানো শুরু করলো যে রাশেদ তমা, রাশেদ তমা, রাশেদ তমা। ওখান থেকে মেয়েদের প্রতি আমার একটা আগ্রহ জাগে। তারপর যখন আমি ক্লাস 5 ওটা গ্যাপ দিলাম, তখনই সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। তা আমি পরীক্ষা দিইনি। তারপর আমি অনেক কষ্ট করে 6 ভর্তি হই। তখন আমার অনেক বন্ধু হয়, যাদের কথা না বললেই নয়। আজিজুল, আরিফ, জাহাঙ্গীর, মুজাম্মেল, তারা খুবই ক্লোজ বন্ধু ছিল আমার। তখন থেকে তো ওরা আমার সাপোর্ট দিত। তা আমি যখন ওখানে কাজ করতেছি, আমি রোজার মাসে প্রায় 1500 টাকা পেলাম ওখান থেকে চাকরি করে। 1000 টাকা দিল আমার বেতন, আর 500 টাকা দিল আমার বোনাস হিসাবে। তা আমি খুব খুশি, আমি জীবনে প্রথম আমি এত টাকা নিয়ে আমি হাঁটতেছি। ঈদের দিন আমি 300 টাকা ভেঙে খরচ করতে পারতেছি না, যে আমি এত টাকা কোথা থেকে পেলাম। এত আপনার কাজ করাটাকে, হ্যাঁ, আমি কিভাবে, আমি আমার আম্মুকে টাকা দিই নাই। সে বলছে যে তুমি যে কাজ করছো তোমার কত টাকা দিছে। তা আমি বলছি আমার দিছে, যে আমি বলতে পারবো না। তখন 6 আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, সেটা হলো বৃষ্টি নামে একটা মেয়ে। ও দেখতেও খুব সুন্দর ছিল, ওর প্রতি আমার খুবই একটা ছিল যে না, ওকে আমি ভালোবাসবো যেভাবে হোক। আমরা স্কুলে কোচিং করতাম, তখন আমার মনে হয় যে ওর বয়স হবে সম্ভবত 12 থেকে 13 এরকম বয়স হবে, তখন ক্লাস 6 ওকে। তারপর আমি ওকে বললাম যে বৃষ্টি আমি তোমাকে পছন্দ করি। তা ও কায়দা দিচ্ছে সম্পূর্ণ, আমি কি বললাম। তো স্যারের কাছে দৌড়ে গেছে, বলতেছে যে স্যার আমাকে ও এটা বলছে। তা আমাকে ডাক দিল, সেই স্যারটার নাম আমি অবশ্যই বলবো, সেটা ওবায়দুল স্যার। সে আমার জীবনে লেখাপড়ার জন্য খুবই সাহায্য করছে। আমি 1 বছর কোচিং করলে সে আমার কাছ থেকে 3 মাস 4 মাস 5 মাসের টাকা নিচ্ছে। তারপর আমি বৃষ্টিকে বললাম যে তুমি এইটা কোনো কাজ করলো, তুমি আমাকে বলে দিলে। তারপর থেকেই আমার ওই স্যার আমাকে ব্যাট দিয়ে কয়েকটা আঘাত করে, খুব কষ্ট পাই। তখন থেকে আমার ভিতরে একটা মেয়েদের প্রতি একটা লালসা জাগে, যে আমি মেয়েদের দেখেই ফেলবো ওরা কেন এরকম করে, ওদের ভিতর কি। তারপর যখন আমি ক্লাস 7 যখনই আমার জীবনে একটা মেয়ে আসে, তার নাম হলো আফরুজা। সে আমার খালতো বোনের ননদ হয়। আমার খালতো বোনের নাম হলো ময়না। আমি একদিন ফোন দিছি, যখন আমি ক্লাস 7 অতিক্রম করবো, আমার পরীক্ষা শেষ, আমি 8 উঠবো, তখন আফরুজা ক্লাস 8 পড়তেছে, জিসি পরীক্ষা দিবে। তা আমি ফোন দিলাম, ফোনটা ধরলো ও। তখনই ওর কণ্ঠটা আমি পাই। ওর কণ্ঠটা এত সুন্দর ছিল, আমার খুব ভালো লাগে।
তারপর আমি বারবার ফোন দিতেছিলাম, ও ফোন ধরতেছিল না, ও আমাকে কোনো মূল্যায়ন করতেছিল না। এই মেয়েটার ফোন নাম্বারটা পান কিভাবে আপনি? ওটা আমার বোন ময়না যে বললাম ওর নাম্বার ছিল, কিন্তু ও ওর মার বাড়িতে গিয়েছিল, তখন ও সিমটা ওখানে রেখে যায়, তারপর ও চালাইতেছিল। তারপর আমি ফোন দেওয়ার পর বললো যে আমি ময়নার ননদ হই, আপনি কে? আমি বলছি ওনার ভাই হই। আমি কেমন ভাই? আমি ওনার খালতো হই। তারপর বললো যে ঠিক আছে, আমি তো আপনার তাহলে বেআইন হই, আপনি আমার বেআই হন। তো ঠিক আছে, তারপর আমি ওর প্রতি খুবই এক্সাইটেড ছিলাম, আমি খালি ফোন দিতেছিলাম। তারপর আমার টার্গেট হলো যে আমি ওকে যেভাবে হোক আমি আমার প্রেমের ফাঁদে ফেলবো। তারপর আমি ওর সাথে সম্পর্ক করতেছিলাম, আস্তে আস্তে যখন সময়গুলো যেতেছিল, তারপর ও আমার প্রেমে সম্পূর্ণ পড়ে গেল। যেমন ও আমার সাথে সময় দিতেছে, আমাকে আমার সাথে কথা বলতেছে, ওর জিপসি পরীক্ষা শেষ হয়ে গেল। তারপর এক সময় ওর ফ্যামিলি সম্পূর্ণ জেনে গেল আমার সাথে কথা বলছে, আমার ফ্যামিলি জানো যে ওর সাথে আমি কথা বলতেছি। তখন ওর মা বাবা বললো যে ঠিক আছে, তুমি যেহেতু আমার মেয়ের সাথে কথা বলো, তাহলে তুমি গ্রামে আসো, আমার মেয়েকে দেখো, যদি ভালো লাগে তাহলে এটা পরের বিষয়। তারপর ওই সময় ছিল আমার বোনের যেখানে বিয়ে হয় তার এখানে দ্বিতীয় বিয়ে হয়, আর যে প্রথম বিয়েটা করে উনি, তার ওয়াইফ মারা যায়, তার একটা বাচ্চা ছিল, তার নাম ছিল আয়েশা। তো ও সমবয়সী ছিল আমার বোন, হয়তোবা ওর চেয়ে 2-3 বছর বড় হবে। তারপর বলতেছে যে তুমি আসো, একটা বিয়ের অনুষ্ঠান আছে এখানে, তুমি আসলে তুমি ওকেও দেখতে পারলা এবং কি তুমি বিয়েটাও এখানে কাটায় যেতে পারলা। তা আমি ঠিক আছে, আমি প্রোগ্রাম করলাম যাবো। তারপর আমার একটা ফ্রেন্ড নিলাম, আমার ফ্রেন্ডের নাম ছিল আলামিন। তা ওকে আমি নিয়ে যাই আমার গ্রামে। আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি ওকে দেখবো। আমি শুনছি ও খুব সুন্দর দেখতে, খুব ফর্সা, নামাজ কালাম করে, ও মাদ্রাসায় পড়াশোনা করে। কোন ক্লাসে পড়েন তখন আপনি? আমি তখন ক্লাস 8-এ উঠছি, আর ও 8-এর পরীক্ষা দিয়ে দিছে। আচ্ছা। তা আমি গ্রামে গেলাম, আমি বাসায় আসলাম, বাসায় আসার পর ওকে আমি দেখতেছি না, আমি বাসায় ঢুকছি। তা ওদের একবারে বাসায় চলে গেলেন? হ্যাঁ, একদম বাসায় চলে গেলাম। আমার প্রোগ্রাম ছিল ওই বিয়েতে যাবো এবং আমি ওকেও দেখবো। ওকে। তারপর আমি গেলাম, ওদের দরজাটা ছিল অনেক নামানো। আমি দরজা দিয়ে যখন ঢুকতেছি তখনই আমি দরজার সাথে বাড়ি খেলাম। তা মুরব্বীদের মুখে কথা হলো যেটা, যে কোথাও যদি বাড়ি খাও বা উষ্টা খাও তাহলে সেটা কুলক্ষণ আর কি, ভালো যায় না দিনগুলো। তা আমি খুব ব্যথা পাইছি, আমার মাথাটা ফুলে গিয়েছিল। তা আমি বসলাম ঘরে, সবাই বলতেছে কি মাথা ব্যথা হয়েছে, মাথাটা ফুলে গেল। তা আমি বলছি কিছু হয় না, ঠিক আছে। তারপর আমি শুয়ে বসেছিলাম, তারপর ঘর থেকে সেমাই পাঠাইলো, শুধু পানি দিয়ে জাল দেওয়া আর চিনি দিয়ে। তা আমি এরকম সেমাই কখনো খাইনি। তা আমি মুখে নেওয়ার পর আমি আর খাইতে পারতেছি না, কিরকম যেন লাগতেছে। তা আমি বললাম আমি এটা খাবো না। তা আমার মুখের যে সেমাইটা, সেটা আমি পরবর্তীতে জানতে পারি যে সেটা ওই আফরোজা খেয়ে ফেল। তা আমার বোন বলে। তা আমি ওকে দেখিনি তখন। তা আমার জুতা ছিল কেশ জুতা, আমি নর্মাল কোন স্যান্ডেল নিইনি। তা আমাকে বলছে তুই পিছন দিয়ে যায়, ওর কাছ থেকে নি, ওকেও দেখবি, ওটা নিবি। তারপর আমি পিছন দিয়ে গেলাম, দেখলাম ওকে দেখলাম, প্রথম দেখলাম ও খুবই শর্ট। আর আমি হচ্ছে আমার জন্য কিরকম একটা অনুভূতি হলো যে আসলে আমি এতদিন যা শুনেছিলেন, যা ভেবেছিলেন তার কাছে নেই, তার কাছেও নেই ও। তা আমার খুব কিরকম যেন লাগতেছে যে আমি কি ভুল করলাম। তারপর পরবর্তীতে দেখি ওরা হাতে একটা লুঙ্গি আর এক জোড়া জুতা। তারপর আমি কিছু না ভেবে আমি জুতাটা আর লুঙ্গিটা নিয়ে নিলাম আর বললাম তুমি আসো যাকে। হ্যাঁ, আমি ঠিক আছে যাও। তারপর আমি রাত্রে আমার মনটা যেন কিরকম খারাপ হয়ে গেল। আমি ঘরে যা বসলাম, লুঙ্গিটা পরলাম, আমি লুঙ্গি গিট দিতে পারতেছি না। তারপর আমার ভাই সাদ্দাম, ও আমাকে গিট দিয়ে দিল, এইভাবে গিট দে, লুঙ্গি গিট দাও ভুলে গেছে। হ্যাঁ, লুঙ্গি আমি গিট দাও, আমি কখনো লুঙ্গি পরিনি, আমি পড়তে পারতেছি না। তারপর আমাকে বলতেছে ঠিক আছে আমি পরাই দিতেছি। তারপর আমার পরাই দিছে, আমি টাইট করে পড়লাম। পরার পর আমার নিচে শর্ট প্যান্ট ছিল, কিন্তু শর্ট প্যান্টের সাইজটা ছিল ছোট। তো কালকে বিয়ে, আজকে আমরা ওই বাসায়। তা আমি রাত্রে শুয়ে আছি, ওনারা অনেক শয়তানি করতেছে। আফরোজ আমার পাশাপাশি বৈশা বিয়ের পেজ গুলো কাটতেছে। তা ওরা জানতে পারে যে আমি ঢাকা কোন একটা কাবাবের রেস্টুরেন্টে কাজ করি, পড়ালেখা করতেছি এবং কি কাজ করতেছি। সকালবেলা উঠে দেখতেছি পোলাপানের হাসি, মেয়েদের হাসাহাসি। তা আমি দেখতেছি আমার পরনে লুঙ্গি নেই, আমি লুঙ্গি খুঁজে পাইতেছি না, আমার লুঙ্গি গেল কোথায়। তারপর দেখতেছি যে আমার সবাই হাসতেছে। তারপর আমি তাড়াতাড়ি উঠলাম, ওঠার পর দেখেছি লুঙ্গি খাটে নিচে পড়ে আছে। লুঙ্গিটা পরলাম, পরার পর বলতেছে হ্যাঁ, তা সবাই হাসতেছে। তা বিয়েতে আমাকে বললো গেট সাজানো, আমার দায়িত্ব দেওয়া হলো। তা আমি গেটটা সাজাবো, আমার বন্ধু আমাকে সাহায্য করলো, গেটটা সাজাইতেছি, খুব সুন্দর করে গেট সাজাইছি কলা গাছ দিয়ে। এগুলো পারতেন আপনি? পারতাম বলতে আইডিয়া ছিল, সবসময় আমি আইডিয়া করে সবকিছু করতাম যে আমি এটা পারবো। তারপর বরপক্ষ আসলো, দেশ বাড়িতে যেরকম বিয়ে হয় টমটম দিয়ে আসলো, আমরা গেট আটকাইলাম। আমরা বলতেছি যে 500 টাকা লাগবে আমাদের। তখন টাকা কমই চাইছি আমরা। তা 500 টাকা আমার হাতে দিছে, জামাই আমার হাতে 500 টাকা দিছে। তারপর আফরোজের আব্বু আমার কাছ থেকে আসে 500 টাকা নিয়ে গেল আমার হাত থেকে। এখন বিয়ে দায়িত্ব করছে, জামাইকে খাওয়ানোর দায়িত্ব করছে আমার।
আর সবার দায়িত্ব অন্যদিকে খালি জামাই পক্ষ এবং কি জামাই পক্ষের যে লোকজন। আমার একটু জানার ছিল যে বিয়েটা আসলে কার হচ্ছে? বিয়েটা হচ্ছিল আমার খালতো বোনের সৎ মেয়ে, যাকে সৎ মেয়ে। তারপর আমি জামাই পক্ষ খাওয়াইতেছি, আমি খুব ঘামাইতেছিলাম, মানে আমি সবসময় ঘামাই বেশি, এত ঘামাইতেছিলাম যা মানে আর কি বলার বাহিরে। তার দেখি ওনাদের খাওয়ার ব্যাগ এত বেড়ে গেল যে আমি দিয়ে কুড়াইতে পারতেছি না, 5 জন লোককে দিয়ে আমি মানে পারতেছি না, এরকম অবস্থা। কারণ আমি কিন্তু এই কাজ কিন্তু আমি আগে থেকেই করতেছি, ওইটারই করতেছি, কিন্তু ওদের সাথে আমি পারতেছি না। ওরা খাইতেছে, দিতেছি, খাইতেছে, হাত ধোয়াই দিলাম, ওখানেও 500 টাকা দিল। ওই 500 টাকা আফরোজার আব্বা আমার হাত থেকে নিয়ে গেল, দাও 500 টাকা দাও। ওরা খুবই কিপটে টাইপের একটা ছিল। তো যাই হোক, 500 টাকা নিয়ে গেল। আমরা মনে করছি কি আমাদের টাকাটা দিবে। সবাইকে খাওয়া দাওয়া করাইলাম, তা সবাই খাওয়া দাওয়ানো শেষ, এখন আমরা খাবো। তা আফরোজা আসছে খাইতে, ও আমার সামনে বসছে, আমাকে খাওয়ান দিচ্ছে, ও খাইতেছে না, খুব লজ্জা পাইতেছে। তারপর বললো ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া শেষ, একদম ক্লোজ, এখন মেয়ে আমরা উঠাই দেবো। তারপর ওদিনকে একটা মোবাইল চুরি হয়ে গেল, যে মোবাইলটা আমার সাথে কথা বলতাম ওই মোবাইলটা চুরি হয়ে গেছে। তারপর এই মেয়ে তুলে দেওয়ার পর এখন রাত্রেবেলা ওই আফরোজাকে সাথে নিয়ে যাবে ওরা, মেয়ে পক্ষর লোক আফরোজার সাথে নিয়ে যাবে, নাহলে মেয়ে থাকতে পারবে না নাকি, খুব কান্নাকাটি করতেছে। তারপর আমি আসছি কালকে, আমি ওকে দেখতে পাইনি ভালো মতো, একটু ভালো মতো দেখতে পাইনি, আমার আশা ছিল ওকে আমি দেখবো ভালো মতো। তারপর ও চলে গেল, আমি না করতেছি যে যাবা না, ও যাবে না, কিন্তু আমার যে খালতো বোন ও জোর করে পাঠাই দিচ্ছে। তারপর পরের দিন বলতেছে যে ওই বাসা তো কালকে আমরা যাবোই। পরের দিন আমরা গেলাম, ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। তা আমার খালা বলতেছে তুই মেয়ের পছন্দ করছিস, এই মেয়ের কখনো তোর মা বাবা মানবো না, এই মেয়ে তো অনেক শর্ট, সুন্দর লিখেছে মেয়ে শর্ট, ঠিক মতো কাজ কাম করতে পারবো না, এই মেয়ে তো বিয়ে করার দরকার নেই। আমি বলতেছি যে আমি বিয়ে করবো কি, আমি এখন ছোট, বিয়ে করার বয়স এখন অনেক সামনে, আমি পছন্দ করে রাখলাম, আপনারা দেখে রাখলেন, এটা থেমে থাকলো। খারাপ হওয়ার মেনু এটাই এখান থেকে শুরু হয় আমার। তা ওনারা কোন রকম রেসপন্স করতেছে না এই বিষয়টা নিয়ে। এখন আমরা চলে আসবো, মেয়ে পক্ষ ওদিনকে আসবে না, পরের দিন আসবে। তারপর আমি বলতেছি যে আফরোজা তুমি আমার সাথে চলো, আমার সাথে চলে যাবো, ভাইয়া বকা দিব, ভাইয়া বকা দেখ, তুমি চলে আসো। তারপর ও ভাইয়ার কাছে না বলেও চলে আসছে। কিন্তু পরের দিন ওর ভাইয়া আইসা, মানে আমি দরজার সামনে খাড়াই আছি, ওদের যে দরজার সাথে বাড়ি খাইছি, ওখানে আইসা সে আমার সাথে বাজে বিহেভ শুরু করছে। তুই ঢাকা থেকে আসছো, তুই আমার বোনকে জ্বালাইতেছ, আমার বোন তোর মতো কালা ছেলেকে বিয়ে করবো না, এই করবো না, ওই করবো, অনেক ধরনের ওই করতেছে। কিন্তু ও সামনে সে খাড়াই আছে, চুপ করে খাড়াই আছে, ও কিছু বলতে পারতেছে না, কারণ ওর বড় ভাই। তারপর আমি ওই সঙ্গে ওনাকে একটা কথাই বললাম, আমি আপনার বোনকে বিয়ে করব, সেটা যেভাবেই হোক, যেমন করেই হোক, আমি আপনার বোনকে আমি বিয়ে করবো, এটা আমার চ্যালেঞ্জ। তারপর ওদিনকে আমি ঝগড়া করলাম, ঝগড়া করার পর খুবই, মানে আমি ঝগড়া করি না, আমি এই 2-3টা কথা বলছি। তারপর আমি বলছি যে ঠিক আছে, আমি ওকে খাটের উপর বসে আমি বলছিলাম বিয়ে যদি করতে আমি তোমার কি করবো। এর 2 দিন পরে আমরা ব্যাক করলাম ঢাকা, খুব কষ্ট পেলাম, আমি ওর একটা ছবি নিয়ে আসছি। তা আমি আমার আম্মুকে এনে দেখাইলাম যে আম্মু আমি এই মেয়েটাকে দিয়েছি। তারপর ওনারা কেউ পছন্দ করলো না, বলতেছে না এই মেয়ে আমরা আনবো না। তারপর আমার মনের ভিতরে একটা এই জাগলো যে না, আমি এই মেয়েকে আনবি, কারণ ওর ভাই আমাকে অপমান করছে। তারপর আমি ক্রিকেট খেলাটা আমি বলছি আগে থেকে আমার খুব প্রিয়, আমি তখন ক্রিকেট খেলার জন্য আমি যোগ দেই। আমার এক বড় ভাইয়া নাম হলো রাজন, তো উনি ধানমন্ডি সিসিএস এ খেলাধুলা করতো, তা আমি ওনার মাধ্যমে ধানমন্ডি সিসিএস এ যোগ করলাম। ওখানে জাতীয় দলের অনেক প্লেয়ারই আসতো, আমি ওনাদের বল করতাম। সচরাচর আমার বোলিং খুবই ভালো হতো, আমার স্যার আমার বোলিং এর জন্য আমাকে খুবই সাপোর্ট দিত যে তুমি খুব ভালো বল করো। তারপর আমি যেদিন ক্লাবে যাই সেদিন আমার স্কুলে যাওয়া হয় না, এরকম করে আস্তে আস্তে তখন আমার দোকানে একটা ছেলে ছিল, আমি যে দোকানে জব করতাম নাম হলো নাজমুল। তা ও খুব খারাপ টাইপের একটা ছেলে ছিল, ও মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক তো সবসময়, আর যে টাকা ইনকাম করতো সেই টাকা সবসময় মেয়েদের পিছনে নষ্ট করতো। তা আমি জিদ করে একদিন বললাম যে আমি ঠিক আছে, আমি একদিন তোমার সাথে যাবো। আচ্ছা ঠিক আছে। ওই প্রথম আমি আমার জীবনে ফার্স্ট কোন মেয়ের সাথে সম্পর্ক করার জন্য আমি বের হলাম ওর সাথে। তখন আসলাম কোথায়, আপনার বিশ্ব রোড একটা পতিতা পল্লী আছে ওখানে, তো ওখানে আমাকে নিয়ে আসে, বলতেছে তুমি আজকে যে আসছো আমার সাথে, আমার কিন্তু আজকে তোমার টাকা দিয়েই করা লাগবে। মানে যে আপনাকে নিয়ে গেল সেই বলছে যে তার টাকাটা আপনাকে দিতে হবে? হ্যাঁ আমার দিতে হবে। আমি বলছি ঠিক আছে, আমি খুব এক্সাইটেড, হ্যাঁ ঠিক আছে আমি দিব, সমস্যা নেই। কারণ আমি তখন টাকা ইনকাম করতেছি, প্রতিদিন আমার ইনকাম হইতেছে 150 থেকে 200 টাকা আমার ইনকাম হইতেছে, আমি ওয়েটারি করতেছি, আমার টিপস আমি পাইতেছি। এবং কি আপনি যখন এই কাজের জন্য যাচ্ছেন তখন আপনার বয়স কত? আমার বয়স হবে কোন ক্লাসে পড়েন? আমি তখন ক্লাস 8 এ পড়ি। তার মানে আপনার বয়স 14 থেকে 15 বছর? না অ্যাকচুয়ালি আমি তো বললামই আমার লেখাপড়াটা আমি এমনি দিতে শুরু করেছি, সেইজন্যই 14 বছর বলছি। আর আমি এমনি 2 বছর গ্যাপ দিছি পড়ালেখায়। ওকে ওকে, আমি আরেকটু বেশি। হ্যাঁ আমি 2 বছর গ্যাপ দিছি। তা আমি গেলাম, একটা মেয়েকে দেখলাম, মেয়েটা তেমন সুন্দর না, তা রুমের অন্ধকার করে ফেললো রুমটাকে। তা বলতেছি 100 টাকা দেওয়া লাগবে, ওর 100 আমার 100। তা আমি তখন বুঝতাম না, মানে আমি খুব নার্ভাস ফিল করতেছি, আমি পারতেছি না মেয়েটার সামনে যাইতে। তা মেয়েটা আমার ফ্রেন্ড
তারপর আমাকে ওই কি একটা পড়ালো, ওটা আমাকে পড়ালো। সে পড়ানোর পর আমি তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলাম, কিন্তু সময় অতিক্রম হইতেছে, কিন্তু মানে আমি কোন রকম কিছু অনুভব করতে পারতেছি না। তারপর মেয়েটা আমাকে বললো, একটা চটকনা মেরে বললো, আরো টাকা দেওয়া লাগবো তোর। কি মানে কি? কারো টাকা দেওয়া লাগবে? কত? 50 টাকা। আরো দিলাম 50 টাকা। তারপর বলতেছে আমার লাত্তি মাস আমার, চল তোর ধইব না, যা, কারণ তুই অনেক সময় লাগাইতেছ। তারপর আমি মানে খুব একটা কষ্ট করলাম, কি হইলো আমি কিছুই বুঝলাম না। তারপর আমি ওখানে চলে আসলাম, আমার কই নিয়ে আসছে, আমি কিছুই তো বুঝলাম না এটা কি হলো। ওরা বেশি সময় দিতেছে না কাউকে। তারপর বললাম যে বেশি সময় আসলে আমার খুব একটা হয় এখানে, যে এটা তো আসলে খুব একটা মানে সুখ অনুভব করলাম আমি, যে খুব ভালোই তো লাগলো এটা। পরবর্তী থেকে আমি চিন্তা করলাম যে আমি অন্য জায়গায় যাবো কেন, আমি তো নিজেই প্রেম করে এটা করতে পারি, তো আমি অযথা ঘুরতেছি কেন? মানে প্রেম করে এটা করতে পারি? প্রেম করে এটা করতে পারি। তখন কি আফরোজার সাথে আপনার সম্পর্ক রয়েছে? হ্যাঁ, আফরোজার সাথে আমার কথা হইতেছে। আমি খুব মানে ও খুবই এক্সাইটেড আমার সাথে কথা বলতে, আমি কথা বলতেছি, আমাদের খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। তখন আমি ক্রিকেট খেলা যখন আমি যোগ দিই, তখন ঢাকায় একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। সেটা হলো সোনিয়া নামে একটা মেয়ে। ওর বয়স হবে 12 বছর। ও একটু অন্য টাইপের, খুবই একটু খারাপ টাইপের মেয়ে ছিল। ওর সাথে ও আমাদের বাসার পাশে থাকতো। ওদের বাসায় আমি যেতাম আসতাম। তা আমি মেয়েটাকে বললাম যে আমি তোমার সাথে এই সম্পর্কটা করতে চাই। হ্যাঁ, আমি ডাইরেক্ট বললাম। তো ও বলতেছে যে এটা কোন ধরনের কথা, আপনি আমার সাথে সম্পর্ক করতে চান মানে? আমি কই তোমার কি দরকার বলো, কি চাও তুমি? কয় আপনি পারবেন না, আমি কি চাই সেটা দিতে পারবেন? আমি হ্যাঁ আমি পারবো। কয় আমার মেকআপ লাগবে। তা আমি বললাম মেকআপ দিলে হবে? হ্যাঁ, আমি মেকআপ দেওয়া লাগবে। আমি কই ঠিক আছে, আমি মেকআপ তো আমি তোমাকে দিব, কিন্তু তুমি কি আমাকে ওইটা দিবা? হ্যাঁ আমি দিব। আমি কই ঠিক আছে। তারপর আমার মাথার ভিতরে খেলতেছে মেকআপ দরকার, কোথায় মেকআপ পাবো? মানে ওকে মেকআপ দিলে ওই কাজ করবে, ওটা দিলেই আমার সাথে ওইটা করবে। তারপর আমি মেকআপ করতেছি, কিন্তু আমার আব্বু যে আমার ছোট বোনের জন্য একটা মেকআপ এনে থুইছে বড় লাভ সিস্টেমের, সেটা আমি জানতাম না। তারপর আমি দেখতেছি যে ঘরের ভিতর একটা জায়গার ভিতরে মেকআপ টাইপের কিছু রাখা, মেকআপ বক্স। হ্যাঁ, আমি বলছি এটা কি? তা আমি দেখতেছি যে এটা তো মেকআপ। তা আমার আর বাড়ি থেকে কেনা লাগতেছে না। আমি একটা কথা না বললেই নয়, আমি ছোটবেলা থেকে চুরির ভিতরে একটু লিপ্ত ছিলাম। যেমন আমি ঘর থেকে আব্বুর পকেট থেকে টাকা চুরি করতাম, বাজারে টাকা চুরি করে খেয়ে ফেলতাম, যদি কোনো সমিতিতে টাকা দেওয়ার জন্য রাখতো সেটাও চুরি করে ফেলতাম, মারও খেতাম সবসময়। তারপর আমি ওটা চুরি করলাম। চুরি করে ওকে আমি নিয়ে বললাম যে এই যে তোর জন্য মেকআপ আনছি, এখন তুই কি করবি? ঠিক আছে কালকে। আমি কি না কালকে না আজকে। পরে বললো ঠিক আছে, আমি দেখি কোন জায়গায় করা যায়। তারপর তাল গাছের তল একটা মানে খুব নিরিবিলি একটা জায়গা ছিল, তা ওইখানে ও গেল। বলতেছে যে ঠিক আছে এখানে আসো। আমি গেলাম ওখানে। তা ওর সাথে আমার একটা সম্পর্ক হইতেছে। এই টাইমে যেন কেউ ডাক দিল দূর থেকে। তারপর আমি লাফ দিয়ে উঠে গেলাম, কারণ আমার ওই জিনিসটা মানে আমি খুব সময় নিতেছি। তা উঠে যাওয়ার পক্ষে হয়েছে আর না আমি না হয় নাই। তারপর দেখি পিছনে দেখি কেউই না, এটা কাজ জানি কি ডাক দিছে, আমরা ভয় পেয়েছি। তবে এটা করতেছি, তারপর এটা সম্পূর্ণ শেষ হওয়ার পর বলতেছি যে না ঠিক আছে এখন থেকে আমি এটাই করবো, কারণ এটার ভিতরে অনেক সুখ আমি মানে অনুভব করলাম নিজে, যে না এটাই আমি আমার ভালো লাগতেছে। তারপর খেলাধুলা কন্টিনিউ চালাই যেতেছি। যখন আমার জিএসসি পরীক্ষা শুরু হবে, আমি তখন ক্রিকেট খেলায় খুবই পারদর্শী হয়ে পড়লাম এবং কি আমি খুব ভালো করতেছিলাম। আর যখন আমি নেটে ব্যাটিং করতেছিলাম, আমার একটা দুর্ঘটনা ঘটে। সেটা হলো আমি হেলমেট ছাড়া ব্যাটিং করতেছিলাম, তা আমার বলটা ব্রেক করে আমার মুখে এসে লাগে, তখন আমার দাঁতের এক সাইড ভেঙে যায়, এখনো সেই চিহ্নটা আছে। তা এর কিছুদিন পরে আবার আমি যখন বড় ভাইদের সাথে ছোট ভাইদের খেলা, আমার মনে আছে 21শে ফেব্রুয়ারির দিন, ওটা একটা ম্যাচ খেলতেছিলাম আবাহনী মাঠে। তখন আমার একটা স্টেডে একটা শর্ট হয়, আমি কেসটা ধরতে যাই, আমার চোখের উপরে রোদ পড়ার কারণে আমি বলটা ধরতে না পারার কারণে আমার নাকের উপরে বলটা পড়ে একদম উপর থেকে। তো এটা পড়ার পর আমার নাকের এক সাইড বেঁকা হয়ে যায়, এখনো নাকটা আমার বেঁকা। আমি মানে মাঠের ভিতরে বেহুশ হয়ে যাই। তারপর আমাকে সবাই ধরাধরি করে আমাকে নিয়ে যায় ওখান থেকে, নিয়ে তারপর আমাকে ওরা ট্রিটমেন্ট করে। তা আমি সুস্থ হই, কিন্তু বাসায় আসতেছি তখন আমার নাক দিয়ে বাইরে রক্ত পড়তেছে। তখন আমি বললাম যে ক্রিকেট খেলতে খেলতে এত কিছু হয়ে যেতেছে, আমার সামনে মনে অনেক দুর্ভোগ। আসলে দুর্ভোগটা নেমে আসে তখন যখন ওই যে বললাম মেয়েদের প্রতি আমার একটা লালসা আগে থেকেই ছিল। পরবর্তীতে আমি যে দোকানে চাকরি করতাম, সেই দোকানে একটা মেয়ে রাখে, ওখানে বিবাহিত একটা মেয়ে, নামটা আমি বলবো না। ওই মেয়েটা একটা বাচ্চা ছিল, ওর স্বামী ওকে ছেড়ে চলে যায়। ওর সাথে আমার একটা ভালো আগের সম্পর্ক ছিল, যেমন ওকে আমি চিনতাম আগে থেকে। গ্রামের বাড়ি হলো বরিশাল, আমাদের গ্রামেরই, আমার বাড়িও বরিশাল। তা ওকে আমি একদিন বললাম যে তুমি যে তোমার স্বামী ছাড়া থাকো, তোমার থাকতে পারো? বলতেছে হ্যাঁ পারবো না কেন। আমি তোমার কাজ করতে আপনাদের? ও ওখানে কাজ করতো, প্লেট ধোয়া, ঝাড়ু দেওয়া, এগুলো কাজ করতো। ও আসতো বিকালে,
আমিও বিকেল আসতাম, ও বিকেল আসতো। তা ওর নামে আমি আগে কথা শুনছি ও একটু খারাপ, কারণ ও স্বামী যাওয়ার পর থেকে ও আর কি এই মানে শারীরিক সম্পর্কটা করে টাকার বিনিময়ে। তা আমি ওকে ডাইরেক্ট অফার করে বললাম আমি তোর টাকা দিন, কত টাকা লাগবে তুই করে বললাম ডাইরেক্ট। আমার বড় অবশ্য বয়সে, আমি বললাম তোর কয় টাকা লাগবে বল আমাকে, আমি তোর টাকা দিয়ে আমি এটা করবো। কয় তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, এটা ঠিক না, কারণ ও ছোট, আমি যদি কাউকে বলে দিই সেজন্য এটা বললো। আমি বলছি যে আমি কাউকে বলবো না, তোর কয় টাকা লাগবে। কয় ঠিক আছে আমি তোর পরে বলতেছি। তারপর কিছুক্ষণ পর বলতেছি যে ঠিক আছে আমার তুই 100 টাকা দিবি, আমি এটা করবো। আমি ঠিক আছে। তারপর আমাদের যে দোকানটা ছিল ওটার পাশে একটা বাউন্ডারি ছিল, ওই বাউন্ডারির ভিতরে খুবই অন্ধকার ছিল। তো ওই অন্ধকারের ভিতরে ও যায় আর আমি পিছন দিয়ে অল ডেঙ্গে যাই। ওর সাথে আমার একটা ওরকম শারীরিক সম্পর্ক হয়ে গেল। আমি ওকে 100 টাকা দিতে পারলাম না, আমি ওকে 40 টাকা দিলাম, যে 40 টাকা আমার কাছে আস, কারণ আমি তখন আমার কাছে টাকা ছিল না। পরে আমার সাথে খুব রাগারাগি করলো যে তুই আমার সাথে বেইমানি করলি, এই করলি। আমি বললাম যে ঠিক আছে তোর আমি দরকার পড়লে পর আবার আমি 100 টাকা দিব, 40 টাকা তোর পাবো। পরবর্তীতে এভাবে চলতেছিল। তারপর পরে আবার ওই সোনিয়া নামের মেয়েটার সাথে আবার আমার সম্পর্ক করার জন্য আমি ওকে বললাম, অফার করলাম, ও রাজি হইলো যে এবার কি দেওয়া লাগবে। আমার দোকানে আসছে, আমার দোকানে তেল ছিল, আমি ওকে তেল দিলাম 1 বোতল, আর ওকে কিছু মুরগির ঠ্যাং হাত পা মানে যা আর কি মানে মুরগির অবশিষ্ট যা থাকে ওগুলো আমি দিলাম। দেওয়ার পর ওর সাথে আমি শারীরিক সম্পর্কটা করলাম ওই সেম জায়গায় যেখানে আমি ওই মেয়েটার সাথে, বরিশালে যে মেয়েটার সাথে আমি সম্পর্ক করলাম, সেম ওইখানে। ওই সময় আমি মানে ততটা বুঝতে পারি যে বাচ্চা কিভাবে হয়। এই জিনিসগুলো করার আগে আপনি এই সম্পর্কে কোনোভাবেই কোনো সেন্স আপনার মধ্যে ছিল না? আমার ওরকম ছিল না যে বাচ্চা কিভাবে হয় বা বাচ্চা হওয়ার যে একটা যে প্রক্রিয়া ওটা কিভাবে, এটা আমি জানতাম না, এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। আপনি কারোর সঙ্গে কোনো শেয়ার করেন না? আমি এরকম শুধু একদিন বন্ধু আপনাকে নিয়ে গেছে, হ্যাঁ, তারপরে আপনার মাথা খুলে গেছে যে তাহলে তুমি নিজে নিজে জিনিসগুলো করতে হ্যাঁ, পারো। ওখান থেকে আমার শুরু। আর আমি এটা কারো কাছ থেকে জানাটা আমি প্রয়োজন মনে করিনি যে এটা আমি তো নিজেই পারতেছি। ওকে। তারপর ওর সাথে এটা হওয়ার পর ও বলতেছে না আমি এটা পরবর্তী থেকে আর করবো না, কারণ এটা এরকম খারাপ বিষয়, আমার বাচ্চা হয়ে গেলে আমার সমস্যা, আমি এটা করবো না। যার সঙ্গে করছেন সে বলছে হ্যাঁ। তারপর আমি বলছি ওকে। আমি তখন মোবাইল নিচ্ছি, আমি খেলে আমার বন্ধুদের কাছ থেকে নাম্বার খুঁজতেছি যে একটা মেন নাম্বার দিয়ে আমি পটাম। আমার ভিতরে তখন থেকে কাজ করে আমি মেয়ে পটাম যেভাবে হোক, আর আমার ফাঁদে ফেলবো আমি। তারপর একটা মেন নাম্বার দেয়, মেয়েটা আমার বয়সে ছিল বড়, আমি বুঝতে পারিনি তখন 3-4 বছরের বড় হবে মেয়েটা। আমি তাকে এমন ভাবে পটাই, মানে আমার ভিতরে যে পটানোর বিষয়টা, এটা আমার ভিতরে আমার বন্ধুরা খুবই অনুভব করতো যে না ওর ভিতরে একটা কিছু আছে, মেয়ে পটানো। আমার বন্ধুটার নাম আমি অবশ্যই বলবো, নাম মোশারফ। তা ও আমাকে নাম্বারটা দেয়, নাম্বার ওর বাড়ির পাশেই থাকে। মেয়েটার সাথে আমি কথা বলি, কথা বলার পর মেয়েটার সাথে আমি দেখা করি। আমার সবচেয়ে পছন্দ ছিল সাদা শার্ট আর কালো প্যান্ট, ওই দিনকে আমি ওটা পরছি। মেয়েটার সাথে আমি ফিজিক্যাল করার জন্য আমি মেয়েটাকে নিয়ে যাই হলো একটা হোটেলে। সেই প্রথমেই আমি কোনো হোটেলে আমি যাই। হোটেলে তো আপনাকে সুযোগ দেওয়ার কথা, আবাসিক হোটেল। হ্যাঁ, আবাসিক হোটেলে তো আপনাকে সুযোগ দেওয়ার কথা না, কারণ আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন না, আর ওখানে ম্যারিড পার্সন ছাড়া ঢুকতে দেয় না। কিভাবে কি করলেন? আসলে অ্যাকচুয়ালি ওই ব্যবসাগুলো হয় মেরিট ছাড়াও হয়, মেরিটও হয়। মানে এই হোটেলগুলো এই ধরনের টাকা বেশি দিলে ওরা এটা করতে দিতেছে। আচ্ছা, আপনি কিভাবে গেলেন? আমি হোটেলওয়ালার সাথে আমি আগে কন্ট্যাক্ট করছি। আমি ওই মেয়েটার সাথে কথা বলাকালীন হোটেলের সামনে গেছি, আমি বলতেছি ভাই এখানে কি আছে, বলতেছি যে ওরকম হোটেলে ওই ছেলেটার নাম হলো আরফান। তা ও বলতেছে যে হ্যাঁ আমি এখানে আসি দায়িত্বে, যে ভাই আমি তো আমার তো রুম লাগবে। ভাই আপনার তো বয়স কম। আমি কি বয়স কম কি লেখা, বয়স বাড়াই না, নেন টাকা আপনার, আমি 100 টাকা বসিয়ে দিলাম। ঠিক আছে সমস্যা নেই, আইসেন ভাই, কোনো সমস্যা নেই। তারপর বললাম ঠিক আছে আমি কালকে আসবো, আমাকে একটা রুম দেওয়া লাগবে। ঠিক আছে কত ভাড়া? যে ভাড়া দেওয়া লাগবে 800 টাকা। আমি 1000 টাকা দিব, আমাকে রুম লাগবে। তো মেয়েটাকে আমি বললাম যে আমি তোমাকে অমুক জায়গায় নিয়ে যাবো, নিয়ে আমি তোমার সাথে কথা বলবো, বাট ওখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। বলতেছে না না এরকম কোন আটকে রুমের ভিতরে থাকবো না, আমরা আলাদা কোনো দেখা করবো। আমি কি না, দরকার পড়লে আমি একটা বাচ্চা নিয়ে যাবো সাথে, তা বাচ্চা থাকলে তো কোনো সমস্যা নেই তোমার, কারণ আমি তোমার সাথে তো কোনো রকম কোনো ফিজিক্যাল সম্পর্কে জড়াবো না। আচ্ছা ঠিক আছে তুমি বাচ্চা নিয়ে এসে হবে। তা আমি একটা বাচ্চা নেওয়ার কথা বললাম, আমি বাচ্চা নেই না। আমি যখন আমি ওকে রিসিভ করছি তখন ও খুব মানে আমাকে দেখা মানে ও হতভঙ্গ গেছে, ও তো আমার ছোট, ওর সাথে কি সম্পর্ক করলাম। তারপর আমরা রিক্সায় উঠলাম, রিক্সায় ওঠার পর আমাদের হোটেলে যাইতে সময় লাগছে আমাদের 15 থেকে 20 মিনিট। ওখানে ঢুকলাম, ঢোকার পর ওখানে নাম রেজিস্ট্রেট করা লাগে। আমি বলছি আপনি নিজের মতো নিজের নাম রেজিস্ট্রেট করে নেন। তুমি ওরা নিজের মতো নাম রেজিস্ট্রেট করে নিছে। তখন আমরা যখন ঢুকি তখন হলো দুপুর 12টা। ওখানে যাওয়ার পর এখন আমার বলছে বাচ্চা কোথায়? আমি কি বাচ্চা নাই? আমাকে বাচ্চা মনে হয় না? তোমার বয়স তো কম কেন, আর তুমি যে কথা বলো তোমার কথা তো খুবই সুন্দর, কিন্তু তুমি দেখতে তো এরকম মানে ওই রকম না। আমি আগে মানে খুবই হ্যাংলা পাতলা ছিলাম আর খুবই শুকনো ছিলাম। তুমি তো মোবাইলে যেভাবে কথা বলো সেরকম না তুমি। আমি কি বিশেষ না হলে তুমি বাথরুমে যে আমার সাথে কথা বলো, এক্সাক্ট বাথরুম ছিল, তাও বাথরুমে যে কথা বলছে হ্যাঁ তুমি তো। তা আমি ওকে বললাম যে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করবো। ও বলতেছে না আমার সমস্যা আছে। কি সমস্যা? মেয়েদের যে পার্সোনাল সমস্যাটা থাকে ওটা আছে। আমি কি যতই সমস্যা থাকুক না কেন এটা সম্পর্ক করবোই যেভাবে হোক। জোর করে করে ওর ঠোঁটে কিস করতেছি, কিন্তু ও রাজি হইতেছে না।
এক পর্যায়ে আমার কাছে হার মেনে ফেলে, বলতেছে ঠিক আছে তুমি আনো। তা আমি বললাম যে বিষয়টা কি, আমি তো চিনি না। তা আমি ওই হোটেলের ম্যানেজারকে ফোন দিলাম, কি ভাইয়া? পরে বলতেছে ওই যে একটা পড়া। আমি এটা তো তাহলে আমি আমার একবার পড়াইছে, আমি প্রথম যে সঙ্গে আমি সম্পর্ক করি মেয়ের সাথে, ওইটাই মনে হয়। ঠিক আছে আপনি আমার এক প্যাকেট এনে দেন। তারপর আমি বলছি এটা করতো, বলতেছে এটা দাম পড়বে 120 টাকা। আমি 120 টাকা লাগুক আর 150 টাকা লাগুক, আপনি এনে দেন। আনলাম। তো মেয়েটা খুবই কান্নার পরিস্থিতি, অবস্থা, কানবে। তা জোর জবরদস্তি ভাবে আমি ওর সাথে এটা করলাম। আমার কেমন দিন একটা ঘিন লাগতেছিল। তারপর আমরা বের হলাম। বের হওয়ার পর বলতেছে তোমার তো খুব ভালোই লাগতেছে, কিন্তু ও হাঁটতে পারতেছে না, ওর হাঁটতে খুব সমস্যা হইতেছে। তারপর ওকে আমি রিস্কে উঠাই দিয়ে আমি চলে আসলাম। আমার এখানেই ওর সাথে আমি ব্রেকআপ করার চিন্তা ভাবনা করলাম যে আমি কিভাবে ব্রেকআপ করবো, কারণ ও তো আমার বড় আর আমি ওর ছোট। তারপর আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, আমি তোমার সাথে ফোন দিয়ে কথা বলতেছি। ফোন দেওয়ার পর বলতেছি যে তুমি তোর নামটা তুমি কিভাবে জানলা? আমি এখানে ওর একটা ধরলাম যে তুমি এটার নাম কিভাবে জানলা? পরে বলতেছি এটা এমনি জানছি। আমি কি না, তাহলে তুমি খারাপ নেই, তোমার বিয়ে হয়েছে, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই না। বলতেছেন না দেখো তুমি ভুল হতেছো এই সেই। আমি বলছি দেখো তুমি আমার সাথে যেটা করছো, তুমি বিয়ের আগে আমার সাথে এটা করে ফেলছো, তাহলে এখন তুমি যে আরো অন্য ছেলের সাথে করবে না, এটা কোনো গ্যারান্টি আছে? তুমি আমাকে জোর করে এটা করছো। আমি জোর করে করছি। এভাবে ওর সাথে আমার ঝগড়াতে ছিল। তারপর আমি একে বললাম যে তুমি আমার সাথে ফোন দিয়ে কথা বলবো না, আর আমি তোমাকে কোনো সময় ফোন দিব না, সো আমাকে আর কোন সময় তুমি কল দিবে না। সেটা ওর সাথে আমার পুরো ব্রেকআপ হয়ে গেল। 4 দিনের মাথায় আমাদের পুরো ব্রেকআপ। তারপর আমি এইভাবে চলতেছিল আস্তে আস্তে। তখন আমি একটু মারামারির ভিতরে লিপ্ত ছিলাম, যেমন আমি মারামারি করতাম। পড়ালেখা চলতেছে। মারামারি মানে কিসের মারামারি? মারামারি বলতে বন্ধু বান্ধবের সাথে ঝগড়া। মনে করেন যে আমার এক বন্ধুকে একজন মারছে, হ্যাঁ উশৃঙ্খলা, মনের ভিতরে খালি এমন একটা যৌবন আসে তখন যে মারামারি। কিন্তু আমি কখনো নেশাজাতীয় কিছু করতাম না। এখানে একটু জানিয়ে রাখি সবাইকে, আপনিও তখন পড়াশোনা করছেন না, বন্ধ? আমি পড়াশোনা করতেছেন, হ্যাঁ। এবং আপনি হোটেলে কাজ করেন, হোটেল বয়ের কাজ করে কিছু পয়সা রোজগার করেন, সেগুলো আপনি নিজের কাজে ব্যয় করেন। এবং আপনার পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কারণ আপনার বাবা রিক্সা চালায় বা এরকম একটা অবস্থা রয়েছে। আমি একটা কথা পিছনে ফেলে আসছি, সেটা হলো যে আমার বাবা যখন ওই চাকরিটা ছেড়ে যখন রিক্সা চালাইতেছে, ওই কাজ করতেছে, তখন আমার বাবাকে ওই যেখানে কাজ করতো আমার বাবা, সেখানে একটা ম্যানেজার আমার আব্বাকে খুবই শ্রদ্ধা করতো। আমার আব্বা তখন ওখানে না বলে চলে আসছে আমি চাকরি করবো না, সবাইকে না বলে চলে আসছে। তখন তারা সন্দেহ করে যে ওই মনে তাহলে চুরি করছে, কিন্তু পরবর্তীতে চোরটা ধরা খায় যে ওই চুরি করছে। তারপর আমার বাবাকে উনি দেখে, আমার বাবার রিক্সায় উনি ওঠে, ওই ম্যানেজারটা ওঠে। ওঠার বলতেছে তুমি রিক্সা চালাইতেছো? বলতেছে যে স্যার আমি কোন জায়গায় ছোট হইতে পারবো না, আমি যেটা করি আমি সেটা স্বীকার করতে পারবো না। বলছে ঠিক আছে তুমি তাহলে রিক্সা চালাবে না, তুমি আসো আমার চাকরি। না স্যার আমি চাকরি করবো না, দোকান আমি রিক্সা চালাই খাবো, আমি চাকরি করবো না, তুমি আসো। তারপর আমার আব্বু চাকরি নেয় হলো একটা স্কুল, সেখানে আমার আব্বা চাকরি নেয়। তখন আমরা ব্যাক করি হলো বসুন্ধরা। তখন আমরা থাকতাম আগে, টুকটাক চাকরি করতেছে। আমার আব্বা যা দিয়ে আসলে সংসার খুব বেশি ভালো চলার কথা, মাত্র 3000 টাকা বেতন। হ্যাঁ, তখন 3000 মোটামুটি ভালোই দাম ছিল, কারণ আমি তো আগের কথাটাই বলতেছিলাম আপনাকে। আর তখন বাসা ভাড়া খুবই কম ছিল, যেমন 5। আপনার ফ্যামিলি কি আপনাকে সাপোর্ট করতো? আপনি হোটেলে কাজ করেন। সাপোর্ট করতে বলতে তারা বলতে পারো, কিন্তু তারা যে একটা খরচের একটা বিষয় আছে সেটা তারা কখনোই মূল্যায়ন করতো বিয়ার করতে পারতো না। তার আমি কাজে বাধাও দিত না। হ্যাঁ, না বাধাও দিত না কোনো। আমি চাকরি করে পড়ালেখা করেছি, আমি এই পর্যন্ত পড়ালেখা করে আসছি, সেটা সম্পূর্ণ আমার টাকার উপর। আমি নিজে টাকা ইনকাম করি, কিন্তু আমি এটা বলতে পারবো, কিন্তু আমার বাবা মা আমাকে জন্ম দিচ্ছে, লালন পালন করছে, তার জন্য আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। কিন্তু তারা কখনো কোনো বিষয়ে এই করে নাই। আমি যা করছি আমার মনের ইচ্ছে মতো করছি, তারা আমার কখনো বাধা দেয়নি। অর্থ যে অনর্থের মূল, এবং সৎসঙ্গে না গেলে অসৎসঙ্গ যে জীবনকে শেষ করে দিতে পারে, শৈশবেই সেটা যে এক ধরনের ভয়াবহতা জীবনে নিয়ে আসতে পারে, সেটার আজকে বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের এই কনফেস। তারপর আমার বাবা ওখানে চাকরি করে। তারপর আমরা ওখানে আসলাম। আসার পর আমার বাবা খুবই সুন্দরভাবে সংসারটা চলতেছিল, মোটামুটি দিন আনি দিন খাই। তারপর এরকম করে মোটামুটি ফ্যামিলিতে ঝগড়া হইতেছে, আমার আব্বু আমার আম্মুকে মারতেছে, ঝগড়া হইতেছে। সবসময় মারামারিটা দেখতাম, অনুভব করতাম যে আসলে আমার মাকে আমার সামনে মারতেছে, কিন্তু এমন তো সময় আমার বাবা আমার সামনে মারতে পারবে না আমার মাকে। তারপর এরকম করে আমার বাবাকে একবার আমার আব্বু খুব মারধর করে। তারপর আমার আম্মু ঘরে রাগ করে ঘরের সব মাল সাবানা নিয়ে, যত বাসন গাসন আসল সব নিয়ে আমার মামা বাড়ি চলে যায়। তখন আমার আব্বু একটা মহিলাকে ঘরে আনে, সেটা আমার সৎ মা ছিল কিনা সে আই ডোন্ট নো, কিন্তু একটা মহিলা আন করলো এবং কি একটা বাচ্চা ছিল সাথে। তো ঘরে বসে ছিল, তারপর আবার সে চলে যায়, কিন্তু আমি বুঝতে পারলাম না যে সে কি থাকে না, সে চলে যায়। এইভাবে চলতেছিল। তারপর তো আমার জীবনে যে দুর্দশাটা আসে, সেটা হলো যে আমার টাকার খুব প্রয়োজন হইতেছিল, টাকা দরকার, প্রেম করতে হলে টাকা দরকার, টাকা ছাড়া কিছুই করা যাবে না। টাকা হবে বন্ধু বান্ধব পাবো, টাকা ছাড়া বন্ধু বান্ধব পাবো না। কিন্তু আমি কোনো ধরনের নেশা করতাম না, মাঝে মধ্যে সিগারেট
একটা বন্ধু বান্ধবের সাথে একটা টান দিতাম, তা বমি করতাম খালি। সিগারেটের ধোয়া আমার শ্বাসকষ্ট, মানে আপনার ভালো, আপনার সাথে স্যুট করতো না? হ্যাঁ আমার খুব কষ্ট হতো। তা আমি তাও চেষ্টা করতাম যে খাই দেখি না একটু কিরকম লাগে, এটা পারতাম না। তারপর আমার বন্ধুরা দেখতাম যে ওরা সিগারেট খায়, মানে চুরি করে। দেখা গেছে যে বসুন্ধরা থেকে লোহা চুরি করতেছে, তারা খুবই খারাপ পথে চলতেছে। তা আমার বাবা মা আমাকে একদিক দিয়ে সাপোর্ট দেবে যে আমার কখন আমার বাসায় বিচার আসে না যে তোমার ছেলে খারাপ, কখন আসে না। তারপর আমি চিন্তা করলাম যে না, আমার এইভাবে আমার জীবন যাবে না, আমার টাকা দেখা লাগবে, আমার টাকা ছাড়া কোনো উপায় নেই। কারণ আজকাল মেয়েরা দেখা গেছে টাকা হইলে মেয়েদের পাইতেছি কাছে, টাকা ছাড়া মেয়েদের পাইতেছি না। কারণ আমার মেন টার্গেট হলো যে এখান থেকে যে আমি মেয়েদের সাথে যেভাবে হোক আমি এই শারীরিক সম্পর্ক করবো। তারপর আমার বন্ধু একটা আছে, তার নাম হলো সজীব। ও আর কি মানে একটা লাইনে ছিল, সেটা হলো গ্রুপটার নাম আমি বলবো সেন্টু গ্রুপ। ওর যে কাজটা ছিল সেটা হলো ওরা রাত্রিবেলা কিভাবে ডাকাতি করা যায় আর কিভাবে মানুষকে ঠেকায়া তাদের কাছ থেকে লুট করা যায় সবকিছু, এটাই ছিল তাদের মেন টার্গেট। আর যদি তারা রাস্তার ভিতরে কোনো রকম কাজ না করতে পারতো, ধরেন আজকে রাত্রে বের হয়েছে, তারা কোনো রাত্রে কোনো কাজ করতে পারেনি, তাহলে তারা কি করবে, পরের দিন তারা অন্য বাসায় ডাকাতি করতে যাবে। তা ওর দেখতেছি ও খুব টাকা ভাঙতেছে, ও আমার ছোট, খুব টাকা পয়সা উড়াইতেছে, আমার সামনে টাকা গুনতেছে, 500 টাকার নোট গুনতেছে 4, 5টা, 6টা, 7টা করে। আমি মানে অবাক হয়ে যেতেছি, এত টাকা পাস কে তুই? বলতেছি যে আরে টাকা পাইতে হলে আমগুলোকে যোগ দেওয়া লাগবো দিদি। কি লাইন কয় এরকম এরকম। আমি কই ও তাহলে তো আমার এই রাস্তাটা তো আমি খুঁজতেছি, ঠিক আছে আমি যোগ দিব, কবে থেকে বল, আমি আগে আমার ওস্তাদের জানাই। তা একটা কথা আমি বলে নি আগে, সেটা হলো যে আমি খুব ছোট থেকে খুব লম্বা হয়ে যাই, এমনকি আমার ফিটনেসটা খুবই ভালো থাকে। আমার বোলিংটা সবাই খুব পছন্দ করে ক্রিকেট খেলার। তা আমি ওখান থেকে আমি ফিটনেসটা খুব ভালো থাকে। এই লাইনে ওরা ফিটনেসটা খুঁজে ভালো, যে কার ফিটনেস ভালো, কি ঘুষি মারলে বা ভালো হবে, দেখলে ডরাবে, এরকম কিছু। তা ওদের সাথে আমি যোগ দেই। আমার ডেটটা মনে নাই অবশ্য, তখন আমি ক্লাস 9। আমার রোল ছিল তখন 19। মোটামুটি ভালো রেজাল্ট না, তাও আমার হিসেবে অনেক ভালো। তা আমার ছোটবেলা থেকে আমার একটা ছিল, মানে ক্লাস 6 থেকে আমি নকল করতাম। ক্লাস 6 থেকে? হ্যাঁ, যেমন নকল করতাম হলো আমি প্যারাগ্রাফ আসলে একটা লেটার আসলে আমি কখনো মুখস্থ করতাম না এগুলো, তখন আমি মানে এগুলো লিখে নিয়ে আসতাম বা বই কেটে নিয়ে আসতাম লাস্ট সেমিস্টার পরীক্ষায়। তাই এরকম করে আমি মোটামুটি রেজাল্ট ভালো করি, কিন্তু আসলে খুবই কষ্ট হতো, কারণ যে বাবা মা সাপোর্ট দিতেছে না, তাও আমার এটা করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই আমার। করতে করতে যখন আমি ওদের সাথে যোগ দিব, তখন ওই লোকটার সাথে আমার পরিচিত করে, নাম সেন্টু। উনি খুবই ভদ্র ছিল আর একটু শর্ট টাইপের ছিল, 5 ফুট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি হবে, খুব ভালো, সবসময় লুঙ্গি পরতো। উনি ছিল আমাদের মেন বস। তা ওনার সাথে আমার পরিচয় করে দেয়, উনি আমার দোকানে আসে, আমার পরিচয় হলো, ঠিক আছে তোমার যদি হইব আমি মনে করি। কিন্তু আমি খুব ভীত ছিলাম, আমি যদি কাউকে মারতাম তাহলে আমার শরীর হাত পা সবসময় কাঁপতো, মানে আমি ওখান থেকে পলাই যেতাম না, মানে আমি খুব ভীতু টাইপের ছিলাম, খুব ভীতু। যেমন আমি একটা ছেলেকে মারলাম, তারপর মানে মারার সময় খুব সাহস, কিন্তু মেরে আমি একটু দূরে চলে আসি, তখন থেকে আমার হাত পা কাঁপা শুরু করছে, আমি আর কিছু করতে পারতেছি। একটা যে পানি নিবো, পানিটা আমার হাত থেকে পড়ে যাবে কাইপা। তারপরে বলতে কি বললাম, আমি ওনাদের সাথে আমি যোগ দেওয়ার জন্য আমাকে বললো যে তুমি শুক্রবার আমাদের সাথে বের হও, তুমি বসুন্ধরা গেটে থাকবা। বসুন্ধরা গেট মানে বসুন্ধরা আবাসিক এলাকা? হ্যাঁ, আবাসিক এলাকা, গেটে তুমি থাকবা, ওখানে হাজি বিরিয়ানির সঙ্গে তুমি খারাপ 10 প্যাকেট হাজি বিরিয়ানি নিবা, আর 2000 টাকা দিয়ে গেছে, আর বলছে যে তেলের টাকা আমি পাঠাই দিই। তেলের টাকা? কিসের তেলের টাকা? আমাদের এটা কথাটা আমি বলিনি, সেটা হলো যে আমরা যে কাজটা করতাম সেটা মেন ছিল হলো গাড়ি চুরি। আমরা গাড়ি চুরি করতাম কিভাবে, সেটা হলো, সেটা পরে আমি জানছি। তেলটা কেন লাগবে? তেলটা লাগবে, আমি গাড়িতে আমি তেল দিব না, গাড়িতে যদি তেল না নেই রাত্রেবেলা, এটা তো আমি মানে চুরি করা গাড়ি নিয়ে গাড়ি চুরি করতে। হ্যাঁ, সো আপনাদের গাড়ির জন্য তেল লাগবে? হ্যাঁ, মানে ওইটাই চুরি করা গাড়ি, যে গাড়ি নিয়ে তখন পর্যন্ত আপনি জানেন না? হ্যাঁ, আমি তো জানতাম না। তো তেল লাগবে, আমি তেল কিসের, তেল লাগবে গাড়িতে পড়া লাগবে। আমি মনে করতাম ওরা নিজস্ব গাড়ি, তা ওদের জন্য মানে আমি খুবই গেলাম যে ওরা তো অনেক বড় লোক দেখা যেতেছে, আমি ওদের সাথে যোগ দিলে আমি হয়তো বা কিছু। তখন আমার বাবা আসলে কি, আমি খুব কষ্টে আমি এই কাজটা আসি, কারণ আমার বাবা আমার জন্য কাপড় কিনতো, আমার জন্য শার্ট কিনতো, কিন্তু শার্টটা আমার লাগতো না, আমার বডির সাথে ম্যাচিং হইতো না। আমাকে একটা জুতা কিনে দিত, জুতাটা আমার পায়ে লাগতো না। কেন এরকম হতো? কেন হতো তেমনটা আইডিয়া ছিল না আমার বাবার। আর আমার বাবা যদি কিছু কিনে আনতো, সেটার প্রতি আমার কোনো রুচি হইতো না, যে এরকম আনতেছে কেন, এগুলো তো আমার ভালো লাগে না। এখন ছেলেরা স্মার্ট, আমি গাইয়া পোশাক পরবো কেন, এটা আপনার ফিল হতো? হ্যাঁ, যে আমি এটা পরবো কেন, আমার তো এটা ভালো লাগে না। আমি কোনো সময় পড়তাম না, আমার বাবা আনলে আমি ফালাই দিতাম। আমার আব্বা খুব কষ্ট পাইতো যে আমার পোলা মনে আসলে আমার পোলার আমি সুদ দিতে পারতেছি না, তা আমার খুব কষ্ট হইতো। তা আমি কষ্ট হলে আমি জিদ করতাম যে না, আমি পড়বো না, এগুলো পড়বো না। আমি দরকার বলে ড্রেস ছাড়া আমি ঈদ করবো, পড়বো না। আমি নিজে ইনকাম করতাম, তা আমি ড্রেস কিনতাম না। আমি যদি একটা ভালো ড্রেস নিয়ে পড়ি, তাহলে আমার বাবা বলবো যে আমি দিলাম না, অথচ আমার পোলা কিনা পড়তেছে,
কষ্ট লাগবে তখন। আমার বাবা খুব কষ্ট করছে আমার ফ্যামিলির জন্য, আমি এটা বলবোই। আমার বাবা এখন আমার ফ্যামিলির জন্য খুব কষ্ট করে, এখনো সে দিন রাত খাটে। যাই হোক, আমি ওই যোগ দিলাম। আমার সাথে আমার বন্ধু সজীব, ওর সাথে আমি খাড়াই আছি। তা ও আসলো, গাড়ি নিয়ে আসলো রাত 12:30। হাজি বিরিয়ানি বন্ধ করে ফেলছে 12:30। তা গাড়ি নিয়ে আসলো, বললো আয় আয়। গাড়িতে 6 জন লোক আমরা মোট। কয় ওর নাম হলো রাশেদ, ও আছে নতুন লোক, ওর সাথে সব পরিচয় হয়নি। সবাইকে এটা দিয়ে কোনো কাজ হইব না, দিয়ে এমনি নর্মাল দেখাইতেছে। আমি মনে মনে করছি যে আমার দিয়ে মনে আসলে কাজ হইব না। তা আমি গেলাম, প্রথম দিন খালি গাড়িতে ঘুরাইতেছে, লোক পাইতেছে না। দেখি রাস্তার ভিতরে গাড়ি টানতেছে জোরে জোরে, একবার বাড্ডা যেতেছে, বাড্ডা থেকে জোরে টানতে যেতেছে, আবার হলো খিলক্ষেত, আবার খিলক্ষেত থেকে জোরে। কারণ এইদিকে মেন পয়েন্ট এইটাই, এদিক দিয়ে রাত্রেবেলা ওই রাস্তার সাইডে কিছু কিছু প্রতিটা খাড়ায় থাকে, তা ওদের মাধ্যমে আমরা এটা করতাম কাজটা। যে ওরা ওকে, পয়েন্টটা বলেন তো একবার। বাড্ডা থেকে আমরা মেন কথা হলো খিলক্ষেত, খিলক্ষেত থেকে আবার বাড্ডা, আবার মাঝে মধ্যে বাড্ডা থেকে আবার হলো যে টঙ্গী। ওকে, এটা আমাদের মেন এই ছিল এরিয়া। আর এই এরিয়াটা আমাদের ভাগ করা ছিল। এই এরিয়ার বাইরে আর একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটার নাম আমি বলতে চাচ্ছি না, কিন্তু ওই গ্রুপটা খুবই ডেঞ্জারাস ছিল। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। যারা আজকের এই জেবিএসবি শুনছেন এবং যারা এরকম ঘটনার শিকার হয়েছেন এবং যারা গাড়ি চালান, তাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। বলুন। তারপর আমি রাত্রেবেলা বলতেছি, ভাই কি কাজ করবেন? মানে আমি যে ঝাড়ি মেরে কথা বলছি, কি কাজ করবেন এত ঘুরতেছেন? তো ভিতরের লোকজন বলতেছে, কি রে উস্তাদের ঝাড়ি মেরে কথা কইলো, বেটা তুই কালো কথা তুই জানোস? আমি কি ভাই কি হলো ভাই, আমি তো সেন্টু ভাইয়ের কথা বলছি। কয় বেটা সেন্টু ভাইকে বস ক। আমি কি আমার ভাই, বস কম মানে? ওই থাক, আল্লাহ কথা বলিস না, আমার ভাই। ওই সজীব আমার ভাই, আমরা দুজন অনেক আদর করতো। তো রাতের রাত দেখি কি একটা মেয়ের সাথে একটা পোলা ঝগড়া করতেছে প্রতিটাই। তো ওর সাথে টাকা পয়সা নিয়ে মনে গেছে, পোলাটা গাড়িটা থামানোর পর কি হয়েছে, এই কলারে ধরলো। কয় তুই ওর কলার ধর, আমার বলতেছে তুই ওর কলার ধর। ধরলাম কলার। কয় বড় ভাই করতেছে, কয় ওর কাছে কি আছে চেক কর, লুটপাট চেক দে, লুটপাট চেক বলো এটাকে, লুটপাট একটা চেক দে। তো মানে এটার মানে হলো যে ভিতরে যেটা জাইঙ্গা পড়া থাকে সেটা পর্যন্ত খুলে ওকে দেখতে হবে ভিতরে কি আছে, টাকা কোন জায়গায় লুকায় রাখছো বা মোবাইল। তো ওর কাছে বেশি টাকা পেলাম না, 200 টাকা পেলাম। ও মনে হয় কোন জায়গায় চাকরি করতো, যেমন ওই হোটেলে চাকরি করতো মনে হয়, সম্ভবত মেসি মানে ডিশ ওয়াশ বা এরকম সামথিং। তা ওর কাছ থেকে টাকা পাইলাম 200 টাকা, একটা মোবাইল পেলাম 1200 মডেল, একটা নোকিয়া মোবাইল পেলাম। তুমি এটা তো ফকির, যা চল। ওর ডরাইছে খুব। আমাদের মূল অস্ত্র ছিল সেটা হলো যে পিস্তল। তখন আমি দেখছি কিন্তু আমি ধরিনি তখন আমার হাতে। আমি খুবই এক্সাইটেড, পিস্তলটা আমার ধরবই। আমার খুব মানে পিস্তলটা দেখতে আমার ভালো লাগতেছে। পিস্তল টাইপের ছিল পিস্তলটা, খুব দামি মনে হয়, আমি বলতে পারি না। আমার পিস্তলের প্রতি খুবই আমার আইডিয়াটা কম ছিল তখন। তা আমার ওই পিস্তলটার প্রতি খুবই ছিল, কারণ পিস্তলটার কালারটা দেখতে খুবই সুন্দর ছিল। তা ওটা সবসময় বসের কাছে থাকতো। বস মানে আপনার সেই ভাই? হ্যাঁ, দুইটা ছিল। পিস্তলের পাশাপাশি ছুরিও ছিল, ছুরিগুলো খুবই ধারালো ছিল। ছুরিগুলো আমি কখনোই মানে ধরে। গাড়িটা ড্রাইভ করছিল কে? গাড়িটা ড্রাইভ করতেছিল সেটা আমি নামটা বলবো না। যে ড্রাইভারটা ছিল ও খুবই ডেঞ্জারাস, মানে খুব মানে যেটাকে বলে উড়াধুরা চালাচ্ছিল। উড়াধুরা চালাতেছিল, এবং কি ও নগদে পোল্ট্রি মেরে আবার যে কোনো মানুষের সাথে, যেরকম বেইমানি বলে যাকে, ও কথা আসতেছে। তা আমি ওই ছুরিটা ধরছি, ওই দে কি আছে দে। পরে আমার ওই যে বললাম সজীব, ও খুবই সাহসী। ও ছোট ঠিকই, কিন্তু ও এত এই কাজে এক্সপার্ট না বললেই নয়। মানে ও ছেলেরা ডাইরেক্ট ধরে বসে কি বাইক কর, মানে অন্যরকম, মানে অনেকদিন ধরে করতেছে কাজটা। ওর দিনকার কোনো কাজ হলো না। তা ওই দিনকে 200 টাকা, তো 200 টাকা থেকে কেউ কিছু দেয় নাই। তো বসে যা, অন্যদিন আবার ডাক দিন। পরে কি নিলি বাট আমারে, তো কোনো পছন্দ হইলো না, কি করলি না করলি, বাট আজকে তো এটা কোনো পাইনি, কালকে দেখবি। তা 2-3 দিন আর ফোন টোনও দেয় নাই, আমরাও যাইনি। তারপর কাজ করার ফাঁকে ফাঁকে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক আবার। সেই মেয়েটার নাম হলো রূপা। সেই মেয়েটা গার্মেন্টসে চাকরি করতো, দেখতে খুবই সুন্দর, কিন্তু কণ্ঠটা তেমন আমার ভালো লাগতো। তা ওর নাম্বারটা আমি আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে নিই। মেয়েটাকে আমি ফোন দিই, মেয়েটাকে 2-3 দিন কথা বলার পরে মেয়েটা আমার আয়ত্তে চলে আসে। ফিজিক্যাল বিষয়ে যত কথা আমি সব মেয়েটাকে বলতেছি, মানে যেভাবে আমি ওকে আমার আয়ত্তে আনতে পারবো সেইভাবে আমি ওকে মানে কথা বলতেছি। ও অবশ্য হয়তো আগে কারোর সাথে এরকম কিছু করছে আমি জানি না। তো ও রাজি হয়ে গেল। সেম জায়গা, ওই হোটেলটা যেটা আমি আগে গিয়েছিলাম, সেখানে আমি আবার যাব রাত্রে। এটা হলো রাত্রে, দিনে না। তা আমি গেলাম, ওই দিনকে আমি 800 টাকা দিলাম। দেওয়ার পরে মেয়েটাকে নিয়ে ঢুকলাম। মেয়েটার সাথে আমি রাত্রেবেলা শারীরিক সম্পর্ক করলাম। সকালবেলা আমি মেয়েটাকে পৌঁছে দিয়েছিলাম। বাসায় গেলাম, বাসায় জিজ্ঞেস করতেছে তুমি কই ছিল রাত্রে। আমি বলছি আমার দোকানে কাজ ছিল। আমার আওয়াজ জিজ্ঞেস করতেছে, বাবা। হ্যাঁ, দুজন জিজ্ঞেস করতেছে রাত্রেবেলা তুমি কোথায় ছিলে। যে আমি বলছি আমি আমার দোকানে কাজ ছিল, আমি ওখানে ছিলাম।
কয় এইভাবে বাইরে থাকার কোনো নেই, নিয়ম নেই, একবার বাইরে থাকতে পারবো না। আমাদের 2টা রুম ছিল, মানে 2জন ভাই এক রুমে থাকতাম, আর আমরা 3 ভাই 1 বোন। আমার বোনটা সবার ছোট, আমি সবার বড়। আমি বড় দেখে আমি সব দিক দিয়ে ছাড় পাইছি। একদিক দিয়ে লস হয়েছে, সেটা যেটা হলো আমার বাবা কখনো আমাকে বেশি কিছু দিত না। দিত না বলবো না, কিন্তু ততটা না। একটু থামাই এখানে, আমার হঠাৎ করেই মনে হলো যে গাড়িতে ঢুকে আপনারা চিন্তাই করছেন, এই গাড়িটা কি মডেলের গাড়ি ছিল? গাড়িটা ছিল করলা। করলা গাড়ি ছিল। এটা তো দামি গাড়ি, Arion। এই গাড়িগুলো কোথায় পেতেন আপনারা? এটা আমি এখনই বলবো। সেটা হলো যে তা ওটাকে ওখান থেকে চলে আসি। তারপর আরেকদিন মানে ওই মেয়েটার সাথে সম্পর্ক শেষ। তারপর ওই আমার ওই ফোন দিল আবার আমার বন্ধু যে যাওয়া লাগবে আজকে। ওকে। তো আজকে গাড়ি নেই, মানে ওরা যে ড্রাইভ করতো গাড়িটা চুরি করা গাড়ি ছিল ওটা। ওই গাড়িটা মানে যে মালিকে, সেই মালিকে ওই গাড়িটার নামে কেস করার পর সাইনবোর্ড আমরা অলরেডি তুলে ফেলাই। তো ওই গাড়িটা কেস করার পর ওই গাড়িটা সন্দেহ করছে পুলিশে, গাড়িটা নিয়ে করছে কি ওই জঙ্গলের পাশে পার্কিং করে ওটা চলে আসছে। তো গাড়ি নেই, এখন কি করবো? আজকে গাড়ি চুরি করা লাগবো, তুই আমগুলো খাবি। আমি কি ভাই আমি যদি ধরা খেয়ে মেরে নেবো? কোনো সমস্যা নিতে হয়, আমরা ছোট পোলাই না, দেখলে কেউ বুঝবো না যে আমরা ছিনতাইকারী। আসলাম এখন গুলশান 1-এ, কত নাম্বার রোডটা আমার সঠিক মনে নেই, তা ভিতরের দিকে ইউথ ক্লাবের পাশের দিক দিয়ে রাত্রের বেলা কিছু পতিতা বের হয়। তা ওইখানে গাড়ি পার্কিং করে ওই ড্রাইভার পতিদের সাথে কথা বলে। তো আমরা ওই ক্ষোভটা থাকি যে আমরা ওইরকম ভাবে চলাফেরা করি, কত মেয়ে আসতেছে দেখতেছি, সুন্দর মেয়ে, এত সুন্দর সুন্দর মেয়ে, আমার আবার ওদিকে নজর চলে যেতেছে। আমি যে কি করবো যে না, আমি তোরা যা হাঁটতে থাকে, আমি একটু দেখি মেয়েটা খুব ভালো লাগতেছে, কত মেয়ে পাওয়া যায় ভাই। তারপর হাঁটি, আমার খুব মানে আমার মন সইতেছে না, আমি যাবই। তারপর আমি দেখি একটা গাড়ি, ওটা হলো এলিয়ন। তা ওই গাড়িটা থামায়া 2টা ড্রাইভার ছিল, ড্রাইভারের সাথে একটা ছিল, আর ড্রাইভারটা বের হয়েছে, ড্রাইভারের সাথে যেটা ছিল ওটা বসে আছে। ড্রাইভার যে মেয়েটার সাথে কথা বলতেছে। এখন আমার কথা হলো যে আমি দূরে থাকবো, আমি কাছে যাবো না, আমার যদি মারে আমি দূরে। এখন আমি তো আগেই বলছি আমি ভিতর ড্রাইভার ছিলাম, সজীব বলছে আমাকে তুই দূরে থাক। দূরে থাকতাম, ততটা দূরে না, 10 হাত ডিফারেন্স। কটার সময়ের ঘটনা এটা মনে আছে? এটা রাত 1টা-1:30। রাস্তা তখন ফাঁকা থাকে? একদম সম্পূর্ণ ফাঁকা। রাইট। পুলিশরা তখন রাস্তায় কোন থাকে না, ওরা নিজেদের মতো নিজে চলে যায়। তারপর যে প্রথম ওই গাড়ির ভিতরে যে বসা, তাকে পিস্তল ধরা হয় গাড়ি থেকে। আর গাড়ির চাবি কিন্তু ওরা গাড়ি যখন যান ওরা টের পায় না, আপনারা তো দূরেই থাকে। ওরা তো বুঝে আমরা এই লোকই, মানে আমরা মুভমেন্ট থাকে যে টেরই পাওয়ার কোনো নেই। আমরা আমার বস যে ও লঙ্গি পরে হাঁটতেছে, আমরা সিম্পলি হবে কোন যেমন একটা সাধারণ লেবার যেরকম কাজ করে চলাফেরা করে সেরকম ওইরকম। আমি আবার ওই লেবার 4-5 জন একসাথে হন না, আলাদা আলাদা একটু আলাদা আলাদা থাকতাম। তা যে সময় ওই গাড়িওয়ালাকে ভিতর থেকে পিস্তল ধরে বের করছে, আমি তখন দূরে, আমার কলিজাটা তখন অনেক এত ভয় পাইতেছি, আমার মানে আমার শরীর হাত পা নিজেই কাঁপা শুরু করছে, আমি বুঝতেছি না কি হয়েছে। তা আমার ওই ওস্তাদে বলতেছে যে তুই গাড়ি থেকে বের, ওইটা দৌড়ে আসছে, কি হয়েছে গাড়ির সাথে কিন্তু চাবি লাগাই থেকে বের হয়ে যায়, ওর লোক আছে এখানে। তারপর ও দৌড়ে আসলো, কি হয়েছে দেখি। তারপর বলতেছে যে চোখ বেশি কথা হবে না, ওরা যে আরেকজন পিস্তল বসে, 2টা পিস্তল বললাম আমি আগেই, ওকেও যাও পিস্তল বসে, কোনো কথা হবে না। ওরা তো ওদের তো গাড়ি না, গাড়ি হলো মালিকের। ওরা বললো আমাদের গাড়ি থেকে চিন্তা করে নিয়ে গেছে। ওরা চুপ করে খাড়াই দিয়েছে হাত আঙ্গা, গাড়ির ভিতরে উঠলাম, কোনো কথা কবি না, কোনো কথা কবি না। গাড়ির ভিতরে সবাই ঢুকে গেছি, আমার টাইনে নিয়েছে ও আমার বন্ধু, আমি তো মানে কিছু বললো না, আমার শরীর থেকে ঘাম চলে গেছে, তখন কিন্তু হালকা শীত ছিল, আমার হাত দিয়ে টান দিয়েছে, পিছলা খেয়ে ওর হাত চলে গেছে হাত থেকে। কি হতে ঘামাইছো? আমি মানে ভয় পাইতেছি, তাই থাকলে তো মেরে লেগে। তারা তাড়াতাড়ি গাড়িতে ঢুকাইলো, আমার গাড়ি থেকে ঢুকে, তারপর বলতেছে পিস্তল বাইর করে রাখছে জানলা দিয়ে, যদি লড়স তাহলে তো এখান থেকে গুলি করে দেবে। ওরা খাড়াই রয়েছে, যে মেয়েগুলো আছে ওরা হাসতেছে। তারপর আমরা চলে আসলাম, ওই দিনকে বলেছে যে ইয়েস হয়েছে আজকে কাজটা, আজকে তোর একটা কাজ করতে পারবি। গাড়িটা টান দিয়ে কোথায় গেলেন? গাড়িটা ডাইরেক্ট টান দিয়ে নতুন বাজার বের হয়ে দৌড় দিল একদম একটা খিল ক্ষেত্রে দিকে। খিল ক্ষেত্রের দিকে দৌড় দেওয়ার পরই আমরা 3টা লোক পাই একসাথে। 3টা লোকের কাছ থেকে আমরা প্রায় 7,000-8,000 টাকার মতো আমরা ওখান থেকে পাই, এবং কি মোবাইল পাই 4টা। ওইখানেও চিন্তাই করে? ওখানে চিন্তা করি, আমাদের তো কাজই হলো রাস্তা দিয়ে ঘুরবো, টানবো, দেখবো রাস্তা যেখানে পুরুষ আছে আমার গাড়ি থামাই, ওখানে আমরা ওদেরকে আমরা আটকাবো, চিন্তাই করে। এইভাবে মোটামুটি চলতেছি, মোটামুটি খারাপ না। তা আমি একটু শিখতেছি যে আমি পারবো উন্নতি। তা আরেকদিন আমাকে ফোন দিল যে আজকে যাইবো। গাড়িটা তখন কোথায় গেল? কি গাড়িটা আমরা মেন কথা কি, আমরা গাড়িটা পার্কিং করে হলো আমাদের নির্দিষ্ট একটা জায়গা, সেটা হলো যে গ্যারেজ। আমাদের নির্দিষ্ট অবস্থাতে গ্যারেজ থাকতো, 500 টাকা প্রতিদিন পাইতো ওরা। আমরা গ্যারেজের ভিতরে গাড়ি নিয়ে পার্কিং করে দিতাম, গাড়ি ওয়াশ করে থুয়ে দিত ওরা, বাস হয়ে গেছে। কি এটা আমাদের গ্যারেজে রাখা গাড়ি, কিন্তু আমার গাড়িটা কিন্তু আমাদের একটা সেফ মতো আছে গাড়িটা। যদি পুলিশে ধরা খাই তাহলে গাড়িটা পার্কিং করে আমরা চলে আসি, ঝামেলা যদি না হয়।
তা আমরা তো গাড়ি পাইতেছি কয়েকদিন পর পর, তা আমাদের একটা গাড়ির আশায় বসে থাকলে কোনো লাভ নেই। এর মাঝেই মনে কি হতো গাড়িটা, মানে এছাড়া যদি পুলিশের যদি ঝামেলা না করতো তাহলে কি করতেন? গাড়িটা আমরা কিছুদিন চালানোর পর যে দেখতাম গাড়িটার বিষয়ে কোনো একটা রেড করে যেতেছে গাড়িটার বিষয়ে, তখন এই গাড়িটা দেখা গেছে এই গাড়িটা নাম হয় যে এলিয়ন একটা গাড়ি চুরি হয়েছে, সাইনবোর্ড ছাড়া কোনো গাড়ি দেখলে আটকাই বা সার্জেন্টদের বইলতে হয় বা সাধারণ সিভিল, তখন আমরা গাড়িটা করতাম কি ওই যে কোনো জায়গায় পার্কিং এ ঠেলে দিতাম বা গাড়িটারে আমরা কোথাও রেখে আসতাম, দূরে কোথাও রেখে আসতাম, ওরা খুঁজে নিয়ে নিত। যেমন জায়গাটা গাড়ি করে এসে পুলিশ এসে নিয়ে যেত গাড়িটাকে। আচ্ছা, এছাড়া আপনারা গাড়ি বিক্রি করে দেওয়া? না, আমরা গাড়ি বিক্রি করার মতো কোনো সিচুয়েশন ছিল না তখন ছিল না, সিচুয়েশনটা ছিল না। দিস ইজ দ্য আলটিমেট ফ্যাক্ট। প্রিয় শ্রোতা, আমি এরকমও শুনেছি, যেহেতু জেবিএসবি তে অনেকদিন যাবতীয় বিভিন্ন রকমের স্টোরি আপনারা শুনছেন, আমি এরকমও শুনেছি যে গাড়িটা শুধুমাত্র নিয়ে গ্যারেজে ঢোকাতে বাকি, উইদিন 15 মিনিটস এর মধ্যে গাড়ির চেহারা চেঞ্জ এবং গাড়ির পার্টস গুলো এমন ভাবে খুলে ফেলা হয় যে গাড়ি খুঁজেও পাওয়া যাবে না কোথায় আছে, যে হয়তো বা আমরা সামনের দিকে গেলে এরকম কিছু পাবো। বলুন তারপর। মানে আমাদের গাড়ি বিক্রি করা আমাদের মেন টার্গেট ছিল না, আমাদের টার্গেট হচ্ছে চিন্তাই করা। কারণ গাড়িটা যদি আমরা বিক্রি করে ফেলে আমরা কাজ করবো কি দিয়ে? আমাদের কাজ করার কোনো জিনিসই থাকতেছে না, আমরা কি হাইড্রেটে চিন্তাই করবো? তারপর আমরা গাড়িটাকে এরকম করে, কারণ গাড়ি বেচলে আমরা টাকা পাবো ঠিকই, কিন্তু আমাদের তো মেন টার্গেট চিন্তাই ছিলই, কিন্তু এর চেয়ে বড় টার্গেট ছিল হলো ডাকাতি করা। তা আমরা এরকম ভাবে চলাফেরা করতেছি, মোটামুটি ভালো ইনকাম হইতেছে, 2000 টাকা পাইতেছি, 1000 টাকা পাইতেছি, খুব ভালো লাগতেছে। আমি কোনো কাজ করতেছি না, আমি টাকা পাইতেছি, আমি কোনো সময় ভাবতেও পাইনি যে ওরা আমার দিয়ে কোনো কাজ করাবে। তখন ওরা বললো যে একদিন মিটিং করতেছে, বলতেছে যে গ্রিল কাটার একটা দায়িত্ব নিছে সজীব, গ্রিল কাটবে কিভাবে, আমাকে শিখাইতেছে। একটা জানলার সামনে নিয়ে বলতেছে যে সেন্সলেসটা ল, বলতেছে সঠিক আমার নামটা মনে নাই, রেঞ্জ বলছে। হ্যাঁ, ওই ওটাকে টাইট করে ওটা অ্যাঙ্গেলের সাথে, মানে ওই যে এটা চ্যাপটা পাত থাকে, ওই পাতটার সাথে ওটা মিশায় নিয়ে সুন্দর করে একটা মোশন মারলে শব্দ ছাড়াই ভেঙে যাবে জিনিসটা, কোন রকম বাড়তি শব্দ হবে না, শুধু হালকা একটা আসতে টুক একটু শব্দ হবে। তো ওইরকম করে 4-5টা রিং ভাঙতে আমাদের সময় লাগবে জাস্ট 3 থেকে 4 মিনিট, এর বেশি সময় লাগবে না। এটা আমাদের ট্রেনিং দেওয়ার জন্য, তো ওখানে মনে করেন ওরা একটা জানলার মধ্যে বানাই নিয়ে আসতো, ওটা ঝুলাই ওরা বলতো এইভাবে ভাঙবা। তা আমি চেষ্টা করলাম, আমি পারতেছি না, খুব শক্ত মনে হইতেছে, কিন্তু আমার বন্ধু টঙ্কা ভেঙে গেছে, কি রে জোর খাটাইতে হইব, হাতের ভিতরে কবজিতে জোর রাখা লাগবে। আমি কি সারা জীবন শিখে এলাম হাতের কবজিতে বল করবো, এখন এটা করবো, দেখি পারে কিনা। তো ডিসি হইতেছে, এখন তো ভালোই লাগতেছে, এটা তো ভালোই লাগতেছে। তখন আমি ক্লাস 9-এ প্রথম সেমিস্টার পরীক্ষা আমার শেষ। তারপর আমি এরকম করতেছি, করতে করতে প্রায় মোটামুটি মানে এখন দেখা গেছে কি পুলিশ এমন ভাবে রেড দিচ্ছে, এখন আমাদের কাজ করা পুরোটাই বন্ধ, প্রায় অনেক বন্ধ। আমি মানে মাঝখানে খুব অসুস্থ ছিলাম, আমি ওদের সাথে যোগ করতে পারিনি, ওরা এর বাইরে একটা ডাকাতি করে ফেলছে, আমি পাইনি, কিন্তু আমাকে ওরা সুস্থ হওয়ার জন্য 2000 টাকা দিচ্ছিল। ওরা বড় একটা দান মারে ওই দিনটা, দান বলে, আমরা কি দান বলি। কি পরিমাণ টাকা পায় ওরা? স্বর্ণ পাইছিল প্রায় 15 থেকে 20 ভরি, আর টাকা পাইছিল নগদ 1 থেকে 1.5 লাখ টাকা। বিয়ে বাড়িতে ডাকাতি করা হয়েছিল। আমি তো খুশি, হ্যাঁ, কাজ না করে টাকা পাইছি, আমার তো আরো ভালো লাগতেছে। তা আবার ওই রূপা নামে মেয়েটাকে আবার অফার করলাম, এরকম করতে হবে। আমি তখন চিন্তা করলাম যে মানুষে ড্রাগ নিয়ে অনেকক্ষণ মেলামেশা করে, বেশি সময় নেয় বাড়তি, কিন্তু আমার তো এমনি বেশি বাড়তি সময় আছে। তা আমি কিছু ট্যাবলেট, যৌনতা বৃদ্ধি করার জন্য যে ট্যাবলেট গুলো ইউজ করা হয়, ওগুলো আমি খাওয়ার প্রোগ্রাম নিলাম। কারণ অ্যাকচুয়ালি মানে দেখি কি ওটা খাইলে নাকি শরীরটা অনেক চাঙ্গা থাকে। তা আমি ওই জন্য ওই দিনকে আমি ওই মেয়েটার সাথে মেলামেশা করার জন্য আমি ওটা খেলাম। তো ওই দিনকে ওই মেয়েটার খুব কষ্ট হয়, মেয়েটা প্রায় ধরতে গেলে মানে ও সকালে এমন অবস্থা হয়, আমি ওকে ওই রাত্রি এবার আনি। আমি একটা কথা বলতে ভুলে গেছি যে আমি আমার বাসায় যে রাত্রে বেলা আমি ডাকাতি করতে যাইতেছি, চিন্তাই করতে, তখন আমি বাসায় কি বুঝ দিতাম সেটা আমি বলতে আমি ভুলে গেছি। সেটা হলো আমি আমার বাবাকে বলছি যে আমাদের দোকানের নাইটেও একটা কাজ করা হয়, তা আমি নাইটেও ওখানে কাজ করবো। সকাল 5টার ভিতরে আমি বাসায় উপস্থিত, 4টার ভিতরে আমাদের কাজ শেষ, 5টা বাজে আসতে আসতে আমরা 5টার ভিতরে বাসায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমি ঘুমাইতেছি ঘরে, তো ওর তো অনেক রাত্রে ঘুমায় পড়ছে, মনে করতে আমি 2টা-3টার দিকে এসে ঘুমায় পড়ি। তারপর এরকম করে চলতেছিল। ওই মেয়েটার সাথে এটা করার পর ওই মেয়েটা খুবই রাগ হয়, এবং কি ওই মেয়েটা আমার সাথে মানে সম্পর্ক মানে একদমই ক্যান্সেল করে দেওয়ার চিন্তা ভাবনা নেই। তা আবার আমার সাথে এই দেশটা না, ঠিক আছে সম্পর্ক রাখুন, তুমি এরকম করো না, ঠিক আছে। তারপর এইভাবে করতে করতে একদিন আমার ডাকাতির জন্য নিয়ে গেল ওরা। সেই দিনটা ছিল 7ই মার্চ। 9-এ পড়ার সময় আমাদের একটা ইনফরমেশন ছিল, ও সব ইনফরমেশন দিত আমাদের, কোথায় বিয়ে হইতেছে না হইতেছে সেই বিষয়ে আমাদের ইনফরমেশন দিত। আমরা বেশিরভাগ টার্গেট রাখতাম হিন্দু বাড়িতেই সচরাচর বেশি সোনা গয়না পাওয়া যায় এবং টাকা পয়সা ক্যাশ পাওয়া যায় ওদের কাছে বেশি। তা আমরা খিল খেত একটা বাড়িতে যাই, যখন ওই বাড়িটার কাছাকাছি গেল মানে একদম চিপা চাপা রাস্তা, আমি বুঝতে পারতেছিলাম আমি কোথায় যাইতেছি। তারপর ওনারা নিয়ে যাওয়ার পর দেখছি 2 তলা একটা বাড়ি, সেখানে ওনারা গাড়িটা থামাইলো, বলতেছে যে তুই থাক আমরা যাই।
তখন ওই দিনকে আমরা 4 জন ছিলাম, আর একজন একটু খুব অসুস্থ ছিল, আসতে পারে না। সজীবও ছিল, ওই তো মেন, ওরে ছাড়া কাজ হয় না, ওরে সবাই আদর করতো আমার আর ওরে। তা 4 জন ছাড়া হবে না, 3 জন এটা করা সম্ভব না। তখন প্রায় 1:30 থেকে 2টা। তো ওই টাইমটাই বলতেছে যে ও তো লম্বা আছে, ও আমাকে ধাক্কা দিলে আমরা উঠতে পারি, ওটা ডেঙ্গায়। কে লম্বা? আমি। আপনার কথা বলছি। আমার বলতেছে ও তো একটু লম্বা, তা ওকে দিয়ে আমরা এটা দেয়াল টপ কম। ওরা আমার করলো কি, আমার কাঁধের উপরে একজনের পাড়া দিল, মানে আমার মনে হচ্ছে আমার কাছে পড়ে যেতেছে। তারপর ওনারা উঠলো, আমার টানতেছে নিচ থেকে যে তুই ওঠ, আমার টাইম আর উঠতে পারতেছে না। তো কোনোরকম 2 জনে মিলে টাইনা জোর করে উড়াইলো। উড়ানোর পর এখন দেখি ওকুল যে ওরা গিল কাইটা ফেলছে সুদীপে। এখন ভিতরে ঢোকার মতো এতটুকু জায়গা কিভাবে ঢুকে, এখন এইভাবে ঢুক, এইভাবে ঢুকে আমি মানে এত ধরাইতেছি, মানে আমার ভিতর আমি নেই। এখন দেখতেছি যে ওরা ভিতরে ঢুকে বলতেছে যে ঢোক না। ঢুকলাম, ঢোকার পর দেখতেছি যে এই পাশে ঢুকছি, এটা মানে বাংলা একটু শব্দ শুনছে, স্বামী স্ত্রী জাস্ট 2-3 দিন হবে বিয়ে হয়েছে ওদের, নতুন সংসার ওদের। তো রাত্রেবেলা ওরা মশারির ভিতরে ছেলে বাইরে হইয়া আলাপ পাইছে, ছেলে যে কোনায় বসে আছে, হাবলা টাইপের ছিল ছেলেটা সম্ভবত মনে হয়। তা ও কোনায় যে বসে আছে, ঢুকে দেখি কি কোনায় যা লাইট জ্বালানোর পর মেয়ে চিল্লাপালা শুরু করছে, মেয়েটার মুখটার ভিতরে চাপিয়ে ধরছে মানুষটাকে। আর ওই ছেলেটারে যে আর একটা পোলা ধরছে, ধরে ওই যে চাদর টান দিয়ে পুরোর মুখ ভাঙতে ফেলছে। আমাকে একটু বলো তো, এই যে বাসায় ওরা গেল হঠাৎ করে তো যায় না, নিশ্চয়ই খোঁজ খবর নিয়েছে, বাড়িটা সম্পর্কে ইনফরমেশন নিয়েছে, এগুলো কি আপনি জানতেন আগে থেকে নাকি জাস্ট আপনাকে অপরচুনিটি? আমি জানতাম না, আপনাকে জাস্ট অপরচুনিটি দিয়েছে, আমি পরে জানতে পারি। পরে জানতে পেরেছেন। ওকে, কিসের গ্রিল কাটলেন আপনারা? এটা আমরা কাটলাম জানলার গ্রিল। জানলার উপর এক ধরনের থাকে সানসেটের উপর পাড়া দিয়া ওরা ওইটা করলো। ঠিক আছে, ঢুকেছেন আপনারা। ওই বাড়ি থেকে পুরো শুধু ওরাই ছিল নাকি আরো লোক? ওরা 2 জন ছিল, কারণ ওদের নতুন বিবাহিত দম্পতি। নিচে কেউ ছিল কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু উপরে আমরা ছিলাম, সব লাইট প্লেট বন্ধ ছিল, শীত ছিল, তো সবাই একদম নীরব, কোন রকমই না, মানে একটু ঠান্ডা ছিল হালকা। তো মেয়েটা চিল্লাপাল্লা করতে বিল্ডিং এ সবার জেনে যাওয়ার কথা না, চিল্লাপাল্লা বলতে কি, ওরা তখন বুঝতে পারে না যে আমরা আসছি ভিতরে, কিন্তু ও ছেলেটা বুঝতে পারছে, ছেলেটা হয়তো টয়লেটে কিছু গিয়েছিল, তখন ছেলেটা বুঝতে, তখন ছেলেটা যে কোনায় বসে আছে, হয়তো এরকম কিছু হবে। তা আমি খুব সবসময় বলছি খুব ঘামাই, আমি খুব ঘামাইতেছি, আর আমি শরীর ঘামাইলে আমি অনেক কালো হয়ে যাই। তখন মানে আমি ভিতরে ঢোকার পর আমি সাহস পাইতেছি না কিছু যে করবো একটা। আমার বলতে চাপাটি দিচ্ছে আমার হাতে, একটা চাইনিজ চাপাটি, বলছে ওরে একটা কোক মার, পোলাটাকে কোক মারতে বলতেছে। তো আমি বলতেছি আমি পারবো না। আমার চটকনা আছে 20 থেকে ইকরাম ভাই, সে আমার চটকনা অনেক জোরে, আমার শরীরে যদি কেউ চটকনা দেয় বাড়ি দেয় আমি সেটা সহ্য করতে পারি না। তো আমি ধাক্কা মারছি, মানে আমি মনে হচ্ছে অনেক লম্বা ছিলাম, খাটো ছিল, ওনাকে ধাক্কা মারছি। তুমি থাবর দিলেন কেন? করেছে কোপ মার যা, তোর পরে দেখি। ঠিক আছে, আমি কোপ মারি নেই, আমি বলছি আমি মানবো না, আমি লাত্তি মারছি 2টা, বুক পাশে 2টা লাত্তি মারছি। লাত্তি মারার পর ও এমন জোরে জোরে চিল্লাইতেছে, আর মেয়েটাকে করছে কি, মেয়েটার মুখ বাঁধতে ফেলছে, বলতেছে টাকা পয়সা কই। এখন আরেকটা বিষয়, মুখ বাঁধা থাকলে টাকা পয়সা কথা কইবে, মুখ খোল, চিল্লান দিবি একটা ঘরে তুমি ছুরি সামনে পিস্তল। এখন মায়ের কয় টাকা পয়সা নেই, টাকা পয়সা দিতে পারবো না। কয় তোর জানের ভয় নেই? কয় না আমার জানের ভয় নেই, মেরালো। পরে পোলা বলতেছে এমন কথা, মানে ও তো খালি আহাজারি করতেছে, এমন করতেছে। তারপর আমার ও বলতেছে টাকা দিবি না, পর পোলার যে 2-3টা লাথি মারছে, টাকা দিবি না, আমি তো সাহস আমার লাগতেছে, টাকা দিবি না, 2টা লাথি মারছি, পোলা তো শুয়ে পড়ছে। ছেলেটা তো কোনো কথা বলতেছে না, মেয়েটা বলতেছে ঠিক আছে আপনার যা পারেন নিয়ে যান। পরে মেয়েটারে করলো কি, সবকিছু গুছাইলাম, মেয়ের কাপড়ের ভিতরে সবকিছু গুছাইলাম। আমরা ওদিকে স্বর্ণ পাইছি প্রায়, আমি তো বড়ি বুঝি না, আমাকে বলছো ওনারা কি 10-12 বড়ি হবে। আর ওই টাকা পাইছি 80,000 টাকার মতো ক্যাশ, আর এমনি নতুন কাপড় পাওয়া হয়েছিল কমসে কম 8-10টা হবে কাপড়, আর এমনি পায়জামা যা হয় আর কি সব নিয়ে আসতে। হাড়ি পাতিল তো আমি নেই, কিন্তু এমনি কাপড় ভালো নোট বিয়েতে যে নতুন কাপড়গুলো দেওয়া হবে গিফট যেসব ওগুলো। তারপর ওই মেয়েটাকে এখন কি হলো, মেয়েটাকে ওরা দর্শন শুরু করে রাখে, হাজবেন্ডকে সামনে বসায়া, পাও হাত বেঁধে বসায়া রুমের কোনাতে ফেলে, তারপর তারা দর্শন শুরু করলো মেয়েটাকে। একে একে সবাই দর্শন করলো, তারপর আমাকে বলছে কর। তারপর আমিও ওই মেয়েটার সাথে মেলামেশা করলাম, মেয়েটার পা বান্ধা অবস্থায়। তো মেয়েটা খুব আহাজারি করতেছিল, মেয়েটা বলতেছিল আমার স্বামী আমাকে রাখবেন, আমাকে ছেড়ে দেন আপনার। কিন্তু মেয়েটার তো মুখ চেপে ধরে তো করা হইতেছে, একজনের মুখ চেপে ধরে রাখছে, একজনের হাত ধরে। স্বামীটার তখন চোখ বুঝে একবার মেলে, একবার চোখ মুজে একবার মেলে। আমার খুব কষ্ট লাগতেছিল তখন, আমার কিছু করার নেই, কারণ আমি এখানে কিছু বলতে গেলে আমাকে আগেই বলছে তোর দেখেছে না। পরে মেয়েটারে বাইন্দা মুখ বাইন্দা ঘরে ফেলাইতে আসছে, যেন ওরা দুজনের ভিতরে কেউই যেন ঘর থেকে বের না হইতে পারে এবং কি চিল্লাচিল্লি না করতে পারে। পরে কি হয়েছে সেটা আমি সঠিক বলতে পারি না, কিন্তু যে আমাদের খবরটা দেয় সে বলছে যে তারা এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করে না, ইনফরমারের বিষয়টা নিয়ে। ইনফরমার তো আলটিমেটলি জিনিসটা দিয়েছিল ইনফরমেশনটা, সো সে জানাই পরবর্তীতে কি হয়েছে না হয়েছে। সে বললো যে ওই যে মেয়েটাকে ধর্ষণ করেছে সে ওইটা নিয়ে কোনো মার্কেটিং করে না,
কেস মামলা এইসব কিছু করে না, কারণ তার মান সম্মানের দিকে তাকায় এটা জানাজানি হয়ে যাবে দেখে এরকম কিছু করে না। সে নাকি ওই ছেলেটা হাবলা টাইপের ছিল, ছেলেটাকে বুঝাই ফেলছে যেভাবে হোক। তারপর আমরা ওটা কোনো ই করে নাই, ওটা ওর কাছ থেকে আপনারা যখন এই চিন্তায় কাজগুলো করতেন এগুলো কি মুখ বাঁধা থাকতো নাকি নর্মাল ফেস? আমাদের মুখ হালকা বাঁধা থাকতো, এতটুকু কালো কাপড় দিয়ে ঢাকা থাকতো, এতটুকু জাস্ট, ওকে, অন্য কোনো কিছু ইউজ করা হতো না। আর আমরা রাস্তায় বের হলে ওর সঙ্গে আমরা কোনো মুখ ঢাকতাম না, আমরা নরমালি মুভ করতেন। সেজন্য আমি একটু ভয় থাকি, আতঙ্কে থাকি সবসময়। আমি বের হই খুব কম, বিশ্ব রোডের লাইনে একটু খুব কম বের হই, মানে এদিকে আমরা খুব অনেক কাজ করছি। তো এইভাবে কাজ করতেছিলাম। তা মেন যে সঙ্গে আমি মানে বুঝতে শিখি এখন আমি পারবো এটা করতে, তখনই একটা মেয়ে আমার জীবনে আসে, তার জন্য আমার এখানে আসা। তার নাম হলো তানিয়া। ওয়েট আ মিনিট, আপনারা যারা এই কাজটা করছেন, আপনাদের গ্রুপ, বিশেষ করে সজীব এবং আপনারা 6 জন, হ্যাঁ। এবং আপনাদের মতো তো অসংখ্য গ্রুপ আছে ঢাকা সিটিতে হ্যাঁ। যারা এই কাজগুলো করে, আপনাদের এক গ্রুপের সাথে আরেক গ্রুপের পরিচয় আছে? পরিচয় বলতে তাদের সাথে শত্রুতা থাকে সবসময়। শত্রুতা থাকে? হ্যাঁ। কি ধরনের? যেমন এই গ্রুপের লোক, ওই এলাকার লোকের যদি আমরা কোন রকম কোনো কিছু রাখি, তাহলে এটার কৈফিয়ত আমাদের দেওয়া লাগে। আমাদের এলাকার লোকের কাছ থেকে মানসম্মান রাখছো, মানে যার যে এলাকায় সেই এলাকায় সেই সম্রাট, সেই সম্রাট, এর বাইরে সে কিছু করতে পারবে না। কিন্তু আমাদের যে গ্রুপ, যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বেশি ইনকাম ছিল। মানে আপনাদের এলাকাটা কোনটা? আমাদের এলাকাটা ছিল বাড্ডা থেকে একদম টঙ্গী গাজীপুর এই পর্যন্ত, ওদিকে কোনো আর গ্রুপ ছিল আপনাদের কি কোনো বড় ভাই নিয়ন্ত্রণ করতো নাকি আপনারা? আমাদের কোনো বড় ভাই, ওই সজীবী বড় ভাই? না না, তাহলে সেন্টু, সে আপনাদেরকে নিয়ন্ত্রণ সে করতো? আমাদের নিয়ন্ত্রণ করতো, কিন্তু এর উপরে কোনো নিয়ন্ত্রক ছিল কিনা সেটা আমি বলতে পারি না, আমি জানি না, কিন্তু ছিল না আমার মনে হয়। ওকে, আপনি তানিয়ার কথা বলছিলেন, বলুন তানিয়ার জন্য আপনার এখানে আসা, আপনি বলছিলেন যে। হ্যাঁ, আমি আমার এখানে আসার একমাত্র টার্গেট হলো তানিয়া। তারপর আমার তো আগেই টার্গেট ছিল যে আমি মেয়েদের প্রতি আমার একটা লালসা, এমনি মেয়ে পাইতেছি, দেহ বিক্রি করে যে মেয়েদের পাইতেছি, এগুলো আমার মানে মনের চাহিদা পূরণ হইতেছে না। তা আমি পারতেছি না। আমার মেন কথা হলো আমি যে মেয়েদের সাথে নতুন প্রেম করব, ওদের সাথে সম্পর্ক করা একটা অন্যরকম, আর এমনি এতে সম্পর্ক করা অন্যরকম। তারপর আমি তানিয়ার নাম্বারটা আমি নেই একমাত্র হলো আমার বন্ধু, তার নাম হলো আরমান, ও ওর সাথে প্রেম করতো। তা ওকে আমি প্রথম দিন ফোন দিছি, তো খুবই মানে আমি খুবই এক্সাইটেড না, আমি ওর সাথে প্রেম করবি। ফোন দেওয়ার পর আমি মিস কল দিয়ে আমার ফোনটা অফ করে দিচ্ছি, আমি খুব ডরাইতেছি মেয়েটা না কি না বলে। পরবর্তীতে ফোন দেওয়ার পর মেয়েটা ফোন দেওয়ার পর সালাম দিল, কে আপনি? আমি বললাম যে আমি অমুক, আমি বলছি মাসুম আমার নাম। তারপর বলতেছে যে ঠিক আছে, আমি একটা ভুল নাম দিছি, বলতেছি যে আমি আপনার একটা বন্ধু হতে চাই। বন্ধু হবেন, ঠিক আছে, ভালো কথা, বন্ধু হলাম। তারপর এরকম করতে করতে কিছুদিন পরে আমি ডাইরেক্ট অফার করবি, আমি তোমাকে ভালোবাসি, ফোনের মাধ্যমে। সে থাকে তখন কিশোরগঞ্জ, আমি ঢাকা। সেটা ছিল 2013-র সর্বভারতের আগের দিন আমি ওকে বলে আমি তোমাকে ভালোবাসি। ওর সাথে কথা বলার 10 দিনের মাথায় আমি ওকে বলে আমি ওকে ভালোবাসি। তা ও আমাকে বলে আমি এটা জানাতে পারবো না এখন, আমি তোমাকে পরে জানাবো। তা ও আমাকে সর্বভারতের রাত্রের দিন আমাকে ফোন দিয়ে বলতেছে আই লাভ ইউ টু, এবং ও আমাকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাচ্ছে। আমি খুবই ভয়ে ছিলাম যে ও আমাকে কখন এটা বলবে, কিন্তু ওর প্রতি আমার এমন একটা আকর্ষণ জাগে যে অন্য কোনো মেয়ের প্রতি আমার কোনো এরকম ছিল না। আমি আফরোজার সাথে কথা বলতেছি কন্টিনিউ, কিন্তু এর মাঝখানেই আফরোজা বাবা আমার সাথে খারাপ বিহেভ করে, যে আমার মেয়ের সাথে তুমি কথা বলবা না, আমার মেয়ের সাথে তুমি করবা না, তোমার ফ্যামিলি ভালো না, এসে নেই না সেই না এই বলতেছে। তা আমি খুব কষ্ট পাই এই কথাটা শুনে। তা আমি ওর সাথে টোটালি কথা বলা বন্ধ করে দিই। তখনই আমার ভিতরে জায়গায় আমি একটা রিয়েল প্রেম করবো, আফরোজা ছাড়া আমি দেখাই দিব আমি প্রেম করতে পারি। তারপর আফরোজা খুবই কান্নাকাটি করতো, ও আমাকে খুব ভালোবাসে। আমি ওর কথা মানে কি বলবো, মানে ও আমার এত ভালোবাসে, আমার মা বাবা যদি পৃথিবী থেকে ভালোবাসতো ওই, এছাড়া কেউ ভালোবাসতে পারবে না আমাকে। ও আমাকে ফোন দিত, কিন্তু আমি সবসময় ফোন ওয়েটিং এ রাখতাম। আমি তানিয়ার সাথে কথা বলতাম সবসময়। ও আমাকে সবাই রাতে ফোন দেয়, সারা রাত নামাজ পড়ে ওর সাথে কথা বলি, বের হয়ে কথা বলি, আজাদ মসজিদ যাইতেছি, বাইতুল মোকররম যাইতেছি, ওর সাথে কথা বলতেছি, ও নামাজ পড়তেছি, আমি নামাজ পড়তেছি। এরকম করে অনেকদিন চলে গেল। ওর সাথে দেখা করার ডিল করলাম আমার। ওর সাথে দেখা করার আগের দিন আমি কাজে গেলাম, সেদিন ছিল 1 তারিখ, রাত্রেবেলা গেলাম। ওই দিন আমাদের গাড়ি ছিল না, আমাদের গাড়িটা ওই যে আমরা যে গাড়িটাতে কাজ করতাম করলা ছিল, গাড়িটা খুব নর্মাল একটা গাড়ি ছিল, এটা ম্যানুয়াল ছিল, এটা অটো ছিল না। তা ওই গাড়িটা তেমন একটা হতো না, তা আমরা ওইটা চেঞ্জ করে একটা নোয়া গাড়ি আমরা করলাম, ম্যানেজ করলাম। ওই গাড়িটা আমার খুব ভালো চলতেছে। তা আমরা যেদিনকে এই কাজটা করলাম, আমরা যাইতেছি, যাওয়ার পর এখন আমাদের বিপরীত যে গ্রুপটা, ওই গ্রুপের এক লোককে মারার প্রোগ্রাম করছে। মানে আপনারা মেরে ফেলবেন? হ্যাঁ, আমরা মেরে ফেলবো। কেন মেরে ফেলবো? ও আমাদের এখান থেকে কথা নিয়ে ওখানে দেয়, আর ওখানে কথা এখানে দেয়, কিন্তু ও ওদের লোক ছিল। কোথায় দেয়? ওই গ্রুপের সাথে বাড্ডার পর যে গ্রুপটা, হাতির জিলের যে গ্রুপটা কি বলা হয় বর্তমানে, সেই হাতির জিলের গ্রুপের কাছে আমাদের এই গ্রুপের সংবাদটা নিয়ে দিয়ে দিত। এটা কে দিত? ওই একটা ছেলে, হ্যাঁ ইনফর্মা ছিল, তার নাম আমি বলবো না। ও ওই কাজটা করতো। তা আমাদের বড় ভাই জানতে পারে বিষয়টা। কে জানতে পারে? সেন্টু। হ্যাঁ, জানতে পারে। তা উনি বলছে যে উনি মেরে ফেলবো কি। তা ওরে আমরা পামো কোথায়? ওর বাসার এখানে পামো। ওরে ফোন দিছি, ও বাইরে হয়েছে। বাইরে হওয়ার পর ওই দিনকে আমি প্রথম
তাকে চাপাড়িতে কূপ মারি, বলতেছে চাপাড়িতে কূপ মার। আমি এটা কূপ মারি পিঠে কূপ মারার পর মাকে চিলেন দিয়ে শুয়ে পড়ে মাটিতে শুয়ে দেওয়ার কাজটা করেন কাজটা আমরা কাজটা করি হলো বিশ্ব রোড খিল ক্ষেতের মাঝামাঝি। ওকে ডাইকে নিয়ে আসা হয়, ও থাকতো খিল ক্ষেত। ওকে আপনাদের ইনফরমেশন দিত? ও আমাদের ইনফরমেশন ছিল, কিন্তু ও আমাদের ইনফরমেশনটা দিয়ে ও ওখানে জানিয়েছে আমরা কত টাকার কাজ করলাম, এটা ওখানে জানাইতেছে। আর ওরা পরবর্তীতে ওই আমাদের কাজগুলো ওরা ডিসমিস করে দিতেছে, আমাদের নামে কিস করবো এই হুমকি দেয় ওই হুমকি দেয়, কিন্তু ও কিন্তু এই কাজ করতেছে। ওকে, তার পরবর্তীতে ওকে মারা হলো। ওকে মানে একটা কূপ মারার পর শুয়ে পড়ছে। আমি মানে একটা কূপ মারার পর আমার মানে বুকের ভিতরে আরো সাহস এসে পড়লো, আমি আরো 2টা কূপ দিব ওকে। তো ও শুয়ে পড়ার পর ওর বুকের উপর পার মারলো সজিবে, ওর বুকের উপর বসে পড়ছে। রাস্তার ভিতরে কোনো লোক নেই, খালি গাড়ি টানতেছে ভুক করে দৌড়, আর কোনো গাড়ি থামতেছে না। একটা গাড়ি আসতেছে, একটা জোরে যাই চলে যেতেছে। আর আমরা নিয়ে গেছি ওরে একটু ছোট ছোট এয়ারপোর্টের এদিকে দেখবেন ছোট ছোট জঙ্গলের মতো আছে, জঙ্গলের এখানে ফেলায়। যে সঙ্গে ওর বুকের উপরে পাটটা দেওয়া হয় তখনই ও মানে ও শ্বাস ছেড়ে দিতেছে, মানে জোরে জোরে করতেছে, তখন ও গলা পাশে একটা পার মারা হয়। তবে আমি ওর বুক পাশে 2টা পার দেই, পার দেওয়ার পরই ও আর শ্বাস নিতে পারতেছে না, ও ওখানে মানে হয়ে গেল। আমি মানে চোটটা দেওয়ার পর আমার শরীরে রক্ত ছিটে আসছে। আমি ওই দিনকে খুবই মানে মানসিক দিক দিয়ে খুবই ভেঙে পড়ছি যে আমি কি করলাম, এটা মানুষকে খুন করে ফেললাম। আমি করলাম না, অন্য কেউ করলো না, আমি করি নাই এটা, আমি করি নাই তো, এটা আমার লগের জন্য করছি, আমি করি নাই এটা খুন, আমি খুনের দায়িত্ব নিতে পারবো না, আমি তো খুন করিনি, আমি জাস্ট একটু কোপ দিছি, কিন্তু খুন তো করছে আরেকজন। তবে এটা মানে আমি নিজের সান্ত্বনা দিতেছি যে না আমি এটা করবো না। তখন আমি এই বিষয়টা আমি তানিয়াকে বলি যে আমি এরকম করছি। তুমি কি করছো, এটা তো একদমই করা ঠিক হয় না, তুমি অনেকবার ভুল কাজ করছো, তোমার এটা করা একদমই ঠিক হয় না। আমার মানে ও কানাকাটি শুরু করে দিচ্ছে। তারপর আমি ওর প্রতি খুবই ছিলাম, তো ও বলতে এই কাজ থেকে তুমি চলে আসো না, তুমি তোমার সাথে আমি সম্পর্ক করবো না, তুমি চলে আসো। তারপর আমি কি হলো, আমি বললাম ঠিক আছে। ওরা আমি সম্পূর্ণভাবে বুঝাইতাম না যে আমি আসলে খুন করতেছি, আমি হাইট হয়ে দিতাম, আরে না আমি এগুলো করবো কেন, পাগল নাকি, আমি ছোট, আমি এগুলো কিভাবে করবো, আমি প্রথম সত্যটা বলতাম। তারপর আমাদের এলাকায় একদিন একটা ঝগড়া হলো, মেম্বারের ছেলে আমাদের এলাকায় মারামারি করতে আসছে, কুড়িল থেকে আমাদের এলাকায় এসে মারামারি করতে, আমাদের ছোট ভাইকে পিটাইছে। তা আমি ওখানে কি করলাম, ওই মেম্বারের ছেলে চাপাটি নিয়ে আসছে মারার জন্য। এদিন প্রচুর ধরে বৃষ্টি পড়তেছে, আমি একটা মোটা ডাল নিয়ে পিছন দিকে যে এমন জোরে একটা বাড়ি মারছি, ওখানে শিশু ওখানে মায়ের আমি দৌড়ে চলে আসছি, কারণ আমি তো বলছি আমি আগেই ভীতু, আমার হাত পা কাঁপা শুরু করছে, আমি ধরে চলে আসছি। তো ওদিনকে মারার পর আমি চলে আসছি, তারপর আমি ওকে বলার পর বলছি তুমি এখানে আর এইসব কাজ করো না, তুমি প্লিজ তুমি এখান থেকে মুক্তি হও, তাহলে তুমি আমার পাবা। তো ঠিক আছে, তো ওই পোলাটারে খুন করলাম। ওদিকে খুন করার পর ওদিনকে আমরা প্রায় সবাই মানে একটু ভীত হয়ে গেছিলাম যে আসলে ওই গ্রুপটা আমাদের কোনো ক্ষতি করে কিনা। তারপর এই মাঝখানেই ওই গ্রুপের সাথে আমাদের এক গ্রুপের এক ছেলের কন্ট্যাক্ট হয়ে যায় যে সেন্টুরি মারতে হবে, মানে আপনাদের গ্রুপ লিডার, আমাদের লিডারকে মারতে হবে, যে ওকে সরাই ফেললেই সব ডিসমিস। তাকে মানে মারার প্রোগ্রাম হয়েছে সেটা আমরা পরে জানতে পারি। তা আমি টোটালি কাজ ওদের সাথে অফ করে দিই, কারণ আমি তানিয়ার দিকে খুবই ঝুঁকে পড়ছি, আমি ওর সাথে খুবই একটা ভালো সম্পর্ক দিচ্ছি, ওদিকে আফরোজের সাথে আমার কোনো রিলেশন হইতেছে না। তারপর ওই 2 তারিখে আমার সাথে দেখা করতে গেলাম, ওদিনকে আমি 2000 টাকা নিয়েছি আমার ভাইয়ের কাছ থেকে। তা আমার ভালো ভালো দামি দামি মোবাইল চালাইতাম। তা আমি ওদিনকে ওর সাথে দেখা করতে গেলাম, আমার 2টা ফ্রেন্ড নিয়ে গেলাম। আমি খুবই এক্সাইটেড, আমি ওকে দেখবো, আমার খুব ভালো লাগবে ওকে, ও খুব সুন্দর। তা আমি গেলাম কিশোরগঞ্জ গেলাম ওর সাথে দেখা করার জন্য। ওর মাকে নিয়ে আসছে, ওর বাবা নাই, ওর বাবা মারা গেছে ছোটবেলায়। তারপর আমাদের ভিতরে একটা ডিল ছিল যে কাকে কে আগে চিনে। তারপর আমার মনের ভিতরে আমি ওর এত ভালোবাসি যে আমি বুঝাতে পারবো না কখনো কাউকে। ওখানে যাওয়ার পরে আমি দূর থেকে চিনে ফেলছি যে ওই তানিয়া। আমি পেছন দিয়ে যে ওকে টোকা মেরে বলতেছি হায়, আমি কিন্তু শিওর ছিলাম না ও, কিন্তু আমি তার মন থেকে শিওর যে ওই। তারপর যে দেখতেছি যে ও, তারপর বলতেছে হায়। তারপর আমি বন্ধুদের আগেই বলে রাখছি যে যদি মায়া পছন্দ হয় তাহলে তোমরা হাত আঙ্গাবা, আর যদি না পছন্দ হয় তাহলে তোমার হাতটা নিচে দিবা। তা ওরা মায়াকে বোরকা পরা অবস্থায় দেখে ওরা হাত আঙ্গায় রাখছে, মেয়েটা বোরকা পরে আসছিল, হাত আঙ্গায় রাখছে। তা আমি মুখোশটা খোলার পর আমার এত ভালো লাগছে, আমার এমন একটা অনুভূতি হয়েছে, মনে হচ্ছে আমি নতুন একটা পৃথিবীতে আমি আবার আসছি, আমি ভালো হয়ে যাবো, আমি পাপ কাজ করবো না। তখন আমি মনের ভিতরে একটা উদ্যোগ নিয়ে আমি পাপ কাজ করবো না, ভালো হয়ে যাবো। তখনই আমি ওকে নিয়ে একটা ভালো একটা রেস্টুরেন্টে যাই, সেই রেস্টুরেন্টের নাম হলো গাংচিল। ওখানে আমরা খাওয়া দাওয়া করি, ওকে আমি 2টা ছবি দেই আমার, আর ওকে কিছু চকলেট গিফট করি। আমি চলে আসি, চলে আসার পর ওর সাথে কথা চলতেছিল কন্টিনিউ। আমি রোজার মাসে প্রোগ্রাম করি, আমি তানিয়াকে বিয়ে করবো। তখন আমার মন থেকে একটা প্রশ্ন জাগলো যে আমি ওর নাকে নাকফুল পরা দেখছিলাম বড়, যেটা মেয়েদের বিয়ে হলে পরানো হয়। তা আমি ওকে প্রশ্ন করলাম, দেখো আমি তোমাকে বিয়ে করব, তোমার বিয়ের পর কেউ যদি আমাকে বলে যে তুমি বিবাহিত ছিলা বা তুমি এরকম কিছু ছিলা, মানে আমার মনে হয় এটা প্রশ্ন আমি ওকে করলাম, যেমন প্রেম করতে হলে যে প্রশ্নগুলো করা লাগে এখন বর্তমানে আর কি। তা ও রাত্রেবেলা কেঁদে কেঁদে বলতেছে যে আমি বিবাহিত। তার বয়স এখন বর্তমানে 17 বছর, আর যখন তার 12 বছর বয়স তখন তার মা তাকে জোর করে বিয়ে দেয়। লোকটার বয়স ছিল প্রায় 27 থেকে 28 বছর বয়স হবে, তার চেয়ে ডাবল বয়স। তার সাথে বিয়ে দেয় সে, আর
বিয়ে দেওয়ার পর সে তার সাথে সংসার করে না। সে আমার বলতেছে তার সাথে সে সংসার করেনি, এবং কি সে অনেক ছোট ছেলে দেখে তার সাথে সে থাকিওনি রাত্রেও, মানে তাদের যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা হয়নি, সে আমাকে বলতেছিল। আমি তাকে যেহেতু এতই ভালোবাসি, তাহলে আমি মন থেকে নিলাম যে না ঠিক আছে, যেহেতু বলছে হতেই পারে বিষয়টা, তা আমি এটার কোনো মূল্যায়ন না করে আমি আমার বিয়েটা ক্যান্সেল করে ফেললাম যে ঠিক আছে এখন বিয়ে করার দরকার নেই, সামনে দেখি। যেহেতু আমি এখন 9 ক্লিয়ার করছি, আমি 10-এ উঠবো। ওর সাথে বললাম যে ঠিক আছে আমি তোমাকে দেখতে যাবো ঈদের পর দিন। ঈদের পর দিন থেকে ঠিক আছে আমি তোমাকে পরীক্ষা করবো। আমার মনের ভিতরে একটা বাসা বাঁধে যে আমি ওর সাথে ফিজিক্যাল করবো। আমি দেখবো ও ওই যে যাকেও বিয়ে করছে তার সাথে তার কোনো সম্পর্ক হয়েছে কিনা সেটা আমি বুঝতে পারবো, কারণ আমার এখন একটু আইডিয়া আছে সেটা আমি মানে করতে পারবো। তখন আমি তাকে বললাম যে আমি তোমার সাথে দেখা করবো এবং আমি তোমাকে পরীক্ষা করবো। আমি তোমাকে যে কোনো পরীক্ষা দিতে রাজি, কিন্তু আমি তোমার ভালোবাসি, তুমি আমার কখনো আমাকে বলবো না তুমি আমার ভুলে যেতে চাও। ঠিক ওকে। 2013 যে ঈদটা সেটা হয় সম্ভবত 9 তারিখে শুক্রবার, আর শনিবার আমি ওর সাথে দেখা করতে যাই কিশোরগঞ্জ। এর ফাঁকে আবার আমার গ্রামে আমার ওই আফরোজের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। তা ঈদের পর দিন তো যাব না, এর পর দিন আর কি ওর সাথে দেখা করে আসি। তারপর আমি ওর সাথে দেখা করার জন্য গেলাম। ও আসছে, ওর সিমটা আমি চেঞ্জ করে দিলাম, আমি একটা নতুন একটা সিম কিনে দিলাম ওকে। অনেক ছেলে ডিস্টার্ব করে সেজন্য। আর ওর সাথে আমি কথা বললাম এবং কি ওকে আমি নিয়ে কিশোরগঞ্জ মেইন টাউনে ঘুরলাম। আমি ঈদের আগে একটা কাজ করছিলাম, সেটা বলিনি আমি ঈদের আগে একটা কাজ করছিলাম, সেটার ভিতরে আমার প্রায় 10-12 হাজার টাকা করে পাই প্রত্যেকে। সেটা ছিল একটা ব্যাংকে থেকে একটা লোক বের হওয়ার পর আমরা ওখান থেকে টাকাটি দিই। ব্যাংক থেকে বের হওয়ার পর লোকটাকে আমরা 2টা পিঠে পোস্ট দিয়ে আমরা ওটা নিয়ে আসি। টাকা নিয়ে আসি প্রায় 6-7 লাখ টাকার মতো আমরা টাকা নিয়ে এসে। ওই লোকটা অনেক কান্নাকাটি করে বলতেছে যে এটা আমার সমিতির টাকা, আমি ভাবছি আপনার কাছে টাকা নিয়েন না। আমার অনেক কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ হয় না। এগুলো তো আপনারা যখন করেন তখন আপনাদের কাছে এগুলো কোনো সেন্স থাকে না। আমাদের কোনো সেন্স থাকে না, এবং কি আমাদের মাথা তখন আর অনেক গরম থাকে, ওগুলো মাইরা ফেলবো। এই ধরনের কথাবার্তা বললে সঙ্গে সঙ্গে এইসব কথা বলি মার, কারণ এই কথা যদি শুনি তাহলে মায়া লাগবে। মানুষ বলতেই মায়া আছে, কিন্তু আমরা পশু না আমাদের মায়া নেই, আমাদের মায়া আছে। কিন্তু ও যে কথাগুলো বলবে সেই কথাগুলো শোনার আগে মার দিতে হলে ওই কথাগুলো বলবে না। এটা আমার দিক থেকে আমি মনে করি। তারপর ও কি মারধর করে আমার টাকাটা নেওয়ার পর আমাদের টাকা কম দেওয়া হয়, বলতেছে যে কোন বড় ভাই নাকি এখান থেকে টাকা খায়। আমরা 7 জন লোক থাকি, 20,000 টাকা করে পাই, আর বাকিগুলো আমাদের বড় ভাই বলতেছে আমরা বড়টা কিনবো, আরো কি 2টা মাল কিনবো। সেন্টু ভাইয়ের সাথে আমি লাস্ট দেখা। তারপর ওখান থেকে চলে আসলাম। সেন্টু ভাই আমার বোনাস দিল 1,000 টাকা, তুলে দেখতো এটা বকশিস আমার পকেট থেকে সে দিল। আমি খুব সুন্দর করে এটা ওই দিনকার রাত্রের বেলা আমি ওর সাথে ফিজিক্যাল করবো এরকম একটা প্রোগ্রাম। আমি ওই যে বললাম আমি ট্যাবলেট, আমি ওই যৌন শক্তির ট্যাবলেট গুলো আমি কিনলাম। ওই ট্যাবলেটের নামটা আমি বলতেছি, ট্যাবলেটের নাম হলো। তা আমি ওই ট্যাবলেটটা খেলাম। খাওয়ার পর আমি ওকে একটা ট্যাবলেট খাওয়ানোর জন্য আমি চিন্তা করলাম যে ওর পেটে যদি বাচ্চা এসে পড়ে তাহলে তো সমস্যা, কারণ যেহেতু আমি ওকে আমার একটা প্রোগ্রাম আছে, ওকে আমি বিয়ে করবো সামথিং এরকম কিছু, তা আমি তো পারি না ওকে এরকম কোন রকম ঠকাতে। তা আমি বললাম যে ঠিক আছে আমি ট্যাবলেট নিয়ে আসি, তুমি বসো ঘরে। তা ওকে আমি বোরকা ছাড়া কখনো দেখিনি, ওদিনকে বোরকা পরে আসছে, কালো একটা বোরকা। আমি গেলাম একটা দোকানে যে বললাম কি ভাইয়া একটা আমাকে একটা দিবেন, বাচ্চা না হওয়ার একটা ট্যাবলেট দিবেন। নামটা জানতাম না তখন। ঠিক আছে একদিনের জন্য? তো আমাকে হ্যাঁ, তাহলে ভাই একটা ট্যাবলেট নেন, এটার নাম হলো। আমি ওটা নিলাম, নেওয়ার পর ওকে আমি খাওয়ালাম। ওর যে একটা মানে শারীরিক চাহিদা ওটা জাগানোর জন্য আমি ওকে একটা ট্যাবলেট খাওয়ালাম, সেটা হলো এই ট্যাবলেটটা খাওয়ালাম ওকে আমি জুসের সাথে। খুবই তিতা ছিল। আমি ওকে বলছি তোমাকে আমি যা খাই তুমি তা খাবা? বলছি হ্যাঁ আমি খাবো। তখন হালকা হালকা বৃষ্টি হতেছিল, সব জায়গায় জানি না কিশোরগঞ্জ বৃষ্টি হতেছিল। তা খুব একটা ঠান্ডা ওয়েদার ছিল। তা আমি মানে এই কাজটা আমি সার্থক হই, আমি ওর সাথে মেলামেশাটা করি। ওর খুব কষ্ট হইতেছিল, তখন আমি বুঝতে পারলাম যে আসলে ওর ওরকম কোনো কিছু হয় না আগে। ওর খুব কষ্ট হইতেছিল। ওকে আমি রিক্সায় উঠাই দিয়ে আমি চলে আসি ঢাকার উদ্দেশ্যে। আসার পর আমি আবার ব্যাক করি বরিশাল। ওখানে আমি যাই, আবার আমি ওই আফরোজার সাথে দেখা করার জন্য যাই। ওখানে যে দেখা করি ও আমাদের খালার বাসায় আছে, মানে ওনার ননদকে নিয়ে আসে যে আমাদের বাড়ি বেড়াতে যাবো, কিন্তু ওখানে আমি আসছি ওরা কেউ জানে না। তা আসছে ওখানে কথাবার্তা বললাম, ছবি তুললাম, করলাম, অনেক শয়তানি করলাম। তো ওকে বলেছিলাম তোমার বিয়ে করবি যেমনি হোক যেভাবে হোক, এভাবে করে চলে আসলাম। ওর সাথে কথা হইতেছে। তা জানিয়ে আমার জন্য ঢাকা চলে আসে এক বাসায় কাজ করার জন্য, চাকরি করার জন্য বাসায়। তারপর ও এক জায়গায় চাকরি নেয়, সেটা হলো আপনার বাড্ডা চাকরি নেয় যেখানে, সেটা হলো যে ওনার হাজবেন্ড থাকে একটা অফিসে চাকরি করে, আর ওয়াইফ স্কুলের টিচার। একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকেও রাখতো। তা ওই চাকরি করতেছে, আমাকে বলছে আমি ঢাকা আসি, সমস্যা নেই, আমি দেখা করবো এই করবো, মানে এরকম করে প্রায় 10-15 দিন চলে গেল। আমার দেখা করতে পারে না পরে বলছে আমি চাকরি ছেড়ে দেবো। এর মাঝে ওই যে বাসা চাকরি করে বাসার ওই মালিকে ওর দিকে কোন নজর দেয়।
ওকে, তারপর ও বলে, ও কান্নাকাটি করতেছে, আমার দিকে এরকম নজর দিছে, আমার কি এরকম প্রস্তাব করছে আমি থাকবো না এখানে, তো প্লিজ তুমি চলে আসো, তুমি আমার ভাই হিসেবে কথা বলবা, আমার ভাই আমার এখানে দিয়ে গেছে, তুমি আমার বলবা ওর দেশ থেকে ওকে এক ভাই দিয়ে গেছে, ওকে এখানে চাকরিতে, তা ওই ভাইয়া তুমি সাজবা। আমি ঠিক আছে, তোমার নাম্বারে ফোন দিলে তুমি বলবা ঠিক আছে আমার বোনকে পাঠাবেন। তা ওই দিনকে প্রোগ্রাম করে ওকে আমি দেশে নিয়ে দিয়েছি, কি ওখানে আবার ওই গেস্ট হাউসে আমি ওর সাথে থাকবো, ওই অফারটা আমাকে করে। তা আমি তো এটার জন্য পাগল, এমনিও পাগল, অমনি তো পাগল, তা আমি রাজি হলাম, ঠিক আছে। তা ও বের হয়ে আসে, আমি বললাম যে ভাই হ্যাঁ আপনি পাঠাই দেন, আমার বোনকে আমি এখানে রাখবো না, আপনি পাঠাই দেন, ঠিক আছে। তারপর নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা চলে গেলাম কিশোরগঞ্জ, ওখানে যে আবার ওদিনকে রাত্রে থাকলাম, ওই দিনকে রাত্রে দুজনই খুব এনজয় করি। তারপর ওকে আবার আমি গ্রামে দিয়ে এসে আমি আবার ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পর কিছুদিন পর জানতে পারলাম যে সজীবে বলতেছে আমারে যে সেন্টু বাইরে মেরে ফেলছে ইকরাম। ওকে, কিভাবে মারছে, যে তুই যাস না ভালো হয়েছে, কেন কি হয়েছে, বলতেছে যে বলবো আমি মানে খুব কষ্ট হয় ভাইয়ের জন্য, কারণ ও আমার খুবই আদর করতো। যেদিন মারছে সে পরের দিনই আমার জানাইতেছে যেরকম সেন্টু বাইরে লাশ পাওয়া যেতেছে না, সেন্টু বাইরে মারা ফেলেছে। তারপর আমি খুবই মানে ভাঙে পড়লাম যে আসলে এই লোক স্টোরিটা কি ছিল। ওই যে সেন্টু ভাইকে করলো, শুনলেন কি কিভাবে? শুনলাম যে ও বলতেছে যে ইকরামে এই কাজটা করছে যেরকম ভাবে, সেটা হলো যে সজীব ওদিনকে গাড়িতে ছিল ছোট ভাই হিসেবে, কারণ সজীব আগেই অনেক হেল্প করতো ইকরামকে, ইকরাম সজীবকে মারে না, আমি তো ছিলাম না, আমাকে জানানো হয় না কাজটা করবে ওরা, তা আমি তো বলছি আমি কাজ করবো না, আমাকে ওরা বলছে। ইকরাম কি আপনাদের গ্রুপের ছিল? হ্যাঁ আমাদের ওই ড্রাইভার ছিল, ড্রাইভারটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ও ড্রাইভার সেন্টুকে কেন? আমি সেটাই বলতেছি এখন। সেটা হলো যে ওই সেন্টুকে বেশি টাকার অফার করা হয়েছে ওই গ্রুপ থেকে, যে মারতে পারলে তুই 10 লাখ টাকা পাবি। সেন্টুকে অফার করা হয়েছে না সেন্টুকে মারার জন্য ইকরামকে অফার করা হয়েছে। হ্যাঁ, ওকে। তারপর ওই ইকরামে করলো কি, ওই সেন্টুকে বললো দোস্ত একটা কাজ আছে, চলেন, একটা কাজ আছে দূরে গাজীপুরের এদিকে। সময় নোয়া গাড়িটা ছিল, সজীব পিছনে বসা আর সামনে ওরা সবাই। সেন্টু এবার বলতেছে যে কুইনেস দূরে এক জায়গায় কাজ আছে, আমার যেভাবে বলছো আর কি, আমি তো দেখিনি নিজের চোখে, কিন্তু আমি লাশ দেখছি। তারপর ওই গাজীপুরের কাছাকাছি নিয়ে গেছে, একদম নীরব জায়গায় নিয়ে সেন্টুকে নামাইছে গাড়ি থেকে, নামায় সজীব ঘুমাইছিল, সেন্টুকে নামাইছে গাড়ি থেকে, সজীবের বলছে চুপ থাক, কোনো কথা হবি না। সেন্টুকে মানে কাজটা জাস্ট 2 মিনিটের ভিতরে সারা ফেলছে। সেন্টুকে টাইনা নামাইছে, নামায় পরপর লুঙ্গি খুলে মোর মুখে পানি দিয়ে ডাইরেক্ট করে পোষণ শুরু করছে, পার মারা শুরু করছে পিছন দিক দিয়ে। সাথে ছিল যারা যারা, তাদের নাম আমি বলবো না, কারণ এই কারণে, কারণ তারা এখনো আমাদের এলাকায় আছে এবং কি তারা এখনো বেঁচে আছে। মানে তারা কি ইনভলভ এই কাজটার সাথে? এর সাথে হ্যাঁ। ওকে ফাইন, দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো, আমরা নাম জানতেও চাই না। কিন্তু আমাকে একটা জিনিস বলেন, সেন্টু আপনাদের লিডার ছিল রাইট? হ্যাঁ। ইকরাম ড্রাইভার ছিল। হ্যাঁ। এবং খুব ফেরোস আসলে ড্রাইভ করতো সে তাহলে বাকি মেম্বারদেরকে হাত করে নিয়ে সেন্টুকে যে যখন হাত করে নিল তখন সেন্টু একদমই টের পায়নি। সেন্টু টের পাওয়ার কোনো প্রশ্ন আসে না, 1 লাখ টাকা করে পাবে যে যে থাকবে সাথে, আর সবাই অভ্যস্ত ছিল 1 লাখ টাকা করে পাবে। তারা প্রথম দিক দিয়ে রাজি হয় না, পরে বলছে যে তারা বড় গ্যাংয়ে ঢুকাই দেবো, নাহলে ওই গ্যাংয়ের লোকরা আমাদের মেরে ফেলবো, যেভাবে পারে সেভাবে করবে, কারণ এই গ্রুপ এই লাইনটা ওদের নেওয়া লাগবে, মেন কথা টার্গেট এটাই ওদের, এই লাইনটা ওদের নিতেই হবে। তারপর ওনাকে নিয়ে গেল, মানে ওনার যে গলায় লাশ আনার পর আমি যেটা দেখলাম, বললো যে খুন করলো, আর সজীবের মুখে চাপাটি দিয়া রক্ত মুছে দিল 2 গালে, চাপাটি মুছে দিচ্ছে, বলতেছে যে তুই কিছুই দেওয়াস না, ভুলে যা সব, তুই ওরা আমি মারিনি এই কারণে, তুই আমার অনেক হেল্প করছ, আমার বোর বাচ্চা ছিল পেটে, তুই আমার বোর নিয়ে দৌড়াদৌড়ি করছ, আমি তোকে মারলাম না, বাইচে থাক, কিন্তু ছেড়া এই রাস্তা থেকে, এই রাস্তার আসার চেষ্টা করবি না। সজীব রে? হ্যাঁ, ওরে টাকা দেয় না, কিন্তু সজীবের ভয় মালয়েশিয়া চলে গেছে, বর্তমানে সে মালয়েশিয়া আছে। আর ইকরাম ভাই যে মারছে, ইকরাম ভাই কিন্তু সাথে সাথে ইন্ডিয়া চলে গেছে টাকা পেয়ে। সেন্টু ভাইয়ের লাশটা আমরা দেখছি বাটারা থানা আনা হয়েছিল, লাশটা সম্ভবত এখন বাটারা থানা নামে কেস আছে। মানে এটা কবে নাগাদের ঘটনা? এটা হলো আপনার 2014 আগে। ওকে, সেটা আমি মানে বলতে পারছি না কবে, কিন্তু এক্সাক্ট টাইমটা বলতে পারছি না। ঠিক আছে, ওনার মারা হয়েছে, তারপর ওনার লাশটা নিয়ে এসে ওনার 2টা বাচ্চা ছিল, বউ আসছিল, বাটারি থাকতো, ওনারা আসছে, ওনারা এসে দেখলো। আমি ওদিন থেকে কানে ধরছি, আমি লাইনার নাই, আমি কখনো কেউ বলবো না, কিন্তু আমি এক জায়গায় যেয়ে বলবো যেখানে আমি প্রকাশ করতে পারবো। তখন থেকে আমি এই প্রোগ্রামটা যখন থেকে শোনা শুরু করি, আমি এক্সাইটেড এই প্রোগ্রামটায়। ওকে, তারপর হলো যেটা আমি তানিয়ার বিষয়টা বলতেছি, সেটা হলো যে তানিয়াকে আমি ওইটা জানার পর আমি সাথে ফিজিক্যাল করলাম, দিয়ে আসলাম, তারপর ও ঢাকা চলে আসলো। আমি দ্বিতীয়বার যে ফিজিক্যাল করলাম ওর সাথে, তারপরে ও চলে আসলো ঢাকা, ওর মাকে নিয়ে, কারণ ওর ভাই এখানে থাকে। তানিয়াকে আমি বলি যে আমরা প্রোগ্রাম করবো এটাই, যে আমরা বিয়ে করে ফেলছি, ফ্যামিলিকে জানানো হবে, তোমার ফ্যামিলিকে জানাবে বিয়ে হয়ে গেছে অলরেডি, কিন্তু আমার ফ্যামিলিতে আমার আর কোনো ই করতেছে না, ফ্যামিলিতে বকাবাজি করতেছে, তুমি গেছো খারাপ হয়ে যেতেছো, সামনে আমার এসএসসি পরীক্ষা, ভালো মতো পড়াশোনা করা লাগবে। তা আমি তানিয়াকে বলি যে তুমি বলবা বাসায় তোমার আম্মুকে তোমার বিয়ে হয়ে গেছে আমার সাথে। ও রাজি হয় যে হ্যাঁ বলবো বিয়ে হয়ে গেছে। আমরা এইভাবে শারীরিক সম্পর্ক শুরু করি, এভাবে চলতেছে। আমি যখন তানিয়াকে
মানে এটা করতেছিলাম, ওর সাথে শারীরিক সম্পর্কটা করতেছি, ও খুব এক্সাইটেড ছিল। বিয়ে করার বিষয়টা আমার মাথায় ছিল, আমি বিয়ে করবো ওকে। বিয়ে করার জন্য আমি কাজী অফিস পর্যন্ত নিয়ে গিয়েছি ওকে, বাট আমাকে কাজে কোনো হেল্প করলো না বিয়ে করার জন্য, যার কারণে আমি খারাপ এই কাজটা করতেছিলাম কন্টিনিউ। তারপর আমি চিন্তা করলাম যে এইভাবে তো হবে না, কিন্তু ওদিকে তো আমি একজনকে কথা দিয়ে রাখছি, আফরোজা, তাকে আমার বিয়ে করতে হবে। আর আমি চ্যালেঞ্জও করছি, আমি হারতে পারবো না ভাইয়ের কাছে। তারপর করলাম কি, আমি ওকে আনার জন্য আমি ওকে গ্রামে চলে গেলাম, আফরোজাকে ওকে নিয়ে আসার জন্য। ওকে নিয়ে আসলাম, ওকে নিয়ে আসার পর বাসায় রাখলাম। আমি থাকতেছি তানিয়ার সাথে, কিন্তু আমার বাসায়। আফরোজা আমার বাসায়। আফরোজা আমার বাসায়, আমার বেআইন, আমার বাবা মা জানে আমি ওকে নিয়ে চলে আসছি পলায়া। ওকে আমার সাথে বিয়ে দিবে ফ্যামিলি। আপনার বাসা মানে ঢাকার আপনার বাসা? হ্যাঁ হ্যাঁ। আপনি তখন লতা বাসায় থাকেন? হ্যাঁ না, আমার বাবা মা আমার একসাথে থাকি, কিন্তু আমার ফ্যামিলিতে উঠাইছি, কারণ আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিতে এই দিক দিয়া, যেহেতু তুমি প্রেম করছো, তুমি নিয়ে আসছো, তখন তো মান সম্মানের করা যাবে না, একভাবে না একভাবে এটা সমাধান করতেই হবে। তানিয়ার সাথে মিশতেছেন? তানিয়ার সাথে মিশতেছি, তানিয়ার ব্যাপারটা আমার বাবা মা জানে না। এই আফরোজাকে বাসায় তুলে তানিয়ার সঙ্গে মিশতে? হ্যাঁ মিশতেছি। আমি ওকে আমার বাসায় রাখছি, কিন্তু ওর সাথে আমি ওর শরীরে আমি হাত দিইনি আফরোজার, কিন্তু আমি তানিয়ার সাথে সবসময় সম্পর্ক করতেছি। এসএসসি পরীক্ষার যে সময়গুলো, যে সময়টা থাকে হাতে, প্রতিদিন এসএসসি পরীক্ষা হইতেছে, আমি প্রতিদিন ওর সাথে থাকতেছি। আমার বন্ধুর বাসায় পড়তেছি, ওর সাথে করতেছি, কিন্তু আমি আমার বাসায় বলছি আমার বন্ধুর বাসা থেকে আমি পড়াশোনা করতেছি, কিন্তু আমি পড়ে এসে আমি ওর সাথে সারা রাত কাটাতেছি। আমার পড়ালেখার ভিতরে কোনো মনই নেই। তানিয়ার বাসায় থাকতো? হ্যাঁ, আমার সাথে সবসময় ফিজিক্যালি আলাদাই থাকতো। হ্যাঁ, ওর মা ওর থাকতো, কিন্তু ওর মা তো বিয়ে হয়েছে, আমাদের একসাথে থাকতে দিত, আমরা থাকতাম। মা জানতো যে আপনার সঙ্গে বিয়ে হয়েছে? হ্যাঁ। তারপর আমরা এইভাবে বিয়ে করার জন্য নিয়ে গেছি, আমাদের কাজে ফিরাই দিছে, বন্ধু বান্ধব নিয়ে গেছি। তারপর আমরা আর বিয়ের দিকে ততটা হই নাই যে একসময় করে নিব। তারপর আমি করলাম কি, আফরোজাকে আনছি। এখন ওকে তো বাসায় এতদিন রাখা যায় না, মানুষ এক একজন এক কথা বলতেছে, আমি কিন্তু বাসায় আসি না, ওর সঙ্গে আমি কোনো সময় টাচ করে দেখিনি, কারণ ওর প্রতি আমার ওরকম কোনো রুচি ছিল না, কিন্তু আমার জিদ। তারপর আমি করলাম কি, 7ই মার্চ 2014, তখন আমার বাবা মা আমাকে রাত্রে বিয়ে দেওয়ার সাথে, আফরোজার সাথে। হ্যাঁ, আমি কোন সেন্সলেস আমি বিয়ে করে ফেললাম নিজেও জানি না, আমার কোনো ইচ্ছে ছিল না, আমি বলতে পারি না কিভাবে বিয়ে করছি, আমি কিন্তু সম্পূর্ণ ভালোবাসি আমার তানিয়াকে। তারপর করলো কি, তানিয়া জানলো যে আমি বিয়ে করছি। তানিয়া কিন্তু আফরোজার বিষয়ে জানতো যে আমি আফরোজাকে বিয়ে করছি, আমি ওকে বলছি আমি কিন্তু আগে একটা বিয়ে করছি, কিন্তু তানিয়া মন থেকে মানতেছিল না যে তুমি বিয়ে করতে পারো, কিন্তু বিয়ে করছি। কিন্তু আমি আফরোজাকে বিয়ে বলছি আমি তানিয়াকে বিয়ে করছি, দুজনের ব্যাপারে জানতো। আফরোজা ওকে ঠিকই ভাবে মাইনে নিছে, ও পরে মাইনে নিছিল প্রথম দিক দিয়ে, কিন্তু দ্বিতীয় দিক দিয়ে আর মানতে পারতেছে না। তানিয়া খুব মার্কেটিং করতেছে, ওই করবো মরে যাবে, এই করবো সেই করবো। বিয়ে হওয়ার 3-4 মাস পর জানছে যে ওর সাথে আমার আমি বিয়ে হওয়ার 2 মাস পর আমি আফরোজার সাথে ফিজিক্যাল করি, তাও অনেক অনেক কষ্টে, বাবা আমার কথা অনুযায়ী, নাহলে আমি কোনো ইচ্ছাই ছিল না। বাবা মা বলতেছে যে বিয়ে করছো, বউরে সময় দাও না, এই করো না। তারপর আমি জিদ দিয়ে আর কি এটা করলাম। তারপর তানিয়া আর কি আস্তে আস্তে নষ্ট দিকে চলে যেতেছে, অন্য ছেলেদের সাথে কথা বলতেছে, অন্য ছেলেদের সাথে প্রেম করতেছে, কারণ আমি ওকে নাকি ঠকাইতেছি। আসলে আমার মনে ভিতরে কখনো এরকম ইচ্ছা ছিলই না যে আমি ওকে ঠকাবো। পরবর্তীতে আসলে ও একটা ছেলেকে ভালোবাসে, সেটার নাম আমি বলবো না, সে অবশ্যই এই প্রোগ্রামটা শুনবে। আফরোজার সাথে আমি আমার ফিজিক্যালটা করার পর পেটে বাচ্চা এসে পড়ে একটা। যখন তার বাচ্চা 2 মাস পেটে, তখন আমি জানতে পারি তার পেটে বাচ্চা। তখন এটা তানিয়া জানার পর সে ওই ছেলের সাথে প্রোগ্রাম করে চলে যাবে, সেই ছেলেকে সে বিয়ে করবে। তারপর সেই ছেলেটার সাথে সে হাত ধরে চলে গেল। আমি ওই দিন খুব কষ্ট পাই, আমি বাসায় যে দেখি ওর জুতা নাই। আমি তখন আমার বাবা মার সাথে খারাপ বিয়ে করে আমি ওর কাছে চলে যাই। আফরোজাকে আমার বাড়িতে রাখি, আমি ওর কাছে চলে আসি সম্পূর্ণরূপে। আমি আমার বাবা মাকে চিনি না, ও শুধু ওকে চিনি। আমি ওর ভালোবাসা এতটুকুই পাগল ছিলাম। তারপর ছেলেকে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর বলতেছে যে না, আপনি আমার সাথে আসে নাই, কিন্তু ওর সাথে গিয়েছে। ওই ছেলে আমার সামনে ঘোরাফেরা করছে, কিন্তু আমি কখন বুঝতে পারিনি তুমি ছেলের সাথে চলে গেছে। ওই ছেলেকেও বিয়ে করছে। আমি খুব কান্না করতেছিলাম, আমি এত কান্না করতেছিলাম, আমি চিল্লা কান্না করতেছিলাম। 4-5 বাড়ির লোক এসে আমার দেখতেছে যে কি এত জোর ছেলে কান্দাছে কেন। যে কান্নার কারণে ওর ফ্যামিলি আমাকে এত ভক্তি, ওরা আমার ছেলের মতো দেখে। ও চলে গেছে, তোমার একটা আছে, সেটা নিয়ে তুমি সংসার করো। কিন্তু আমি তানিয়া ছাড়া কিছুই বুঝতাম না। আমি একটা কথাই বলছি, আমি যে তানিয়াকে ভালোবাসি, সেই তানিয়া আমার কাছে আসতে হবে, কারণ ওরে আমি পুরো মুখস্থ করে ফেলছি। সে না থাকতে পেরে সে আমাকে 4 মাসের মাথায় আমার সেই ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে। 2 মাস পর স্বীকার করছে যে ও বিয়ে করছে, কিন্তু বলে নাই যে ওই ছেলেকে বিয়ে করছে। এরকম করতে করতে আমি বলছি তুমি চলে আসো, এই করো, তুমি বিয়ে করছো, তাও কোনো সমস্যা নেই, আমি মেনে নিবো তোমাকে। তখন কি করলাম, আমি আমার বলতে বলে গেছি আমার স্ত্রী আফরোজা, ও খালি আমার কাছে স্বামীর অধিকারের জন্য সবসময় কান্নাকাটি করতো। আমি কোন রকমই ছিলাম না। বাচ্চাটা এসে পড়ছে আমার ভুলে। তারপর ওকে আমি রাত্রেবেলা, আমি বাসাতে বাইরে হয়ে যাই, আমি খালি রাত্রেবেলা খালি টান দিই, রাস্তায় বের হয়ে। তা ওদিন রাত্রে টান দিতেছে, আমি লাথি মারছি পেটে লাথি মারার পর আমার বাচ্চাটা মারা যায় পেটের ভিতর।
আমি জানতে পারি এটা পেটে খুব ব্যথা হয় রাত্রেবেলা। আমি ওকে সহ্য করতে পারতাম না, আমার পাশে শুয়ে থাকতো, খালি রাত্রেবেলা চিল্লাইতো পেটে বাচ্চা মারা গেছে, কিন্তু জানতে পারিনি পেটে বাচ্চা মারা গেছে। খালি চিল্লাইতো, বাচ্চা মারা যাওয়ার পর পেটের ভিতরে বাচ্চা ফুলে গেছে, খালি কানতো চিল্লাইতো। আমি কইতাম রাত্রেবেলা থাপড়াইতাম, একটু কানবি না, চিল্লাবি না একটু, আমার ঘুমাইতেছে, আমি ঘুমাবো। কিন্তু ও খালি কানতো, ও মুখ চাপ দিয়ে ধরে কানতো, মুখের ভিতরে গামছা কামড় দিয়ে কানতো। ও আমার এত ভালোবাসতো। তারপর আমি কইছি ঠিক আছে আলট্রাসাউন্ড করো, আলট্রাসাউন্ড করছে। আলট্রাসাউন্ড করার পর বলছে যে আলট্রাসাউন্ডের ভিতরে বলছে বাচ্চা ঠিক আছে, কিন্তু বেশি ব্যথা হওয়ার কারণে আমরা একটা ডাক্তারের কাছে নিয়ে আসি, বাড্ডাটা ডাক্তারের কাছে, ওখানে নিয়ে আসি একটা নার্সিং হোম। ওখানে নিয়ে আসার পর বলতেছে বাচ্চা মারা গেছে 5 দিন আগে, বাচ্চা পেটের ভিতরে ফুলে গেছে এবং পেটের ভিতরে ঘা হয়ে গেছে। তারপর বাচ্চাকে অ্যাবশন করানোর জন্য তারা মেডিসিন প্রয়োগ করলো, ভিতরে 10,000 টাকা লাগবে। তারপর আমি কি করবো, তাড়াতাড়ি করে আমি কিছু টাকা ম্যানেজ করলাম, ম্যানেজ করে দিয়ে গেলাম। এটা হলো 2015 21 ফেব্রুয়ারি বা এর আগের দিন হবে ওর বাচ্চাটা অ্যাবশন করা হয়। ও কেউ বলে না বাঁচবে, কিন্তু আমি মনে মনে বলছিলাম ও মরে যায়, আমি চাইনি। The ultimate truth is really really miserable এবং টলারেট করাটা খুব মুশকিল। আজকে অত্যন্ত সাহসী, ও যা বলছে সেটা জেনে ওর পরিবার এবং ওর কাছের মানুষ, এই আফরোজা কিংবা তানিয়া কোন অবস্থায় আছে আমি জানি না, আমি আরো সামনে গেলে হয়তো জানতে পারবো, তারা ওকে কিভাবে নিবেন ঠিক জানি না, কিন্তু ওর সত্যের যে রূপ, সত্য বলার যে সৎসাহস, সেটা প্রচন্ড শক্তিশালী। কিন্তু সেই জঘন্য সত্যগুলো জেনে সুস্থভাবে ওকে মেনে নেওয়াটা খুবই মুশকিল। ওকে বলুন তারপর বাচ্চাটা অ্যাবশন হয়, অ্যাবশন হওয়ার পর বাইসে যায়। তারপর আমি মনে মনে বললাম যে বাচ্চা যেহেতু বাচ্চা থাক, কারণ তানিয়া তো দূরে চলে আসে আমার থেকে। তারপরে বাসায় আসার পর বলতেছে যে ঠিক আছে বাচ্চাটা মারা গেছে, কি করবো এখন, ঠিক আছে দেখি সুন্দর করে সংসার করতে পারি। আমি ওকে বুঝ দিলাম যে ঠিক আছে যাই হোক সে হয়েছে। তারপর তানিয়া আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর বলতেছে এই অবস্থা, আমি এখানে থাকতে পারতেছি না, আমি তোমার বিলে থাকতে পারতেছি না। মে মাসের শেষের দিকে ও আসছে, আমার বাবা মা জানলো যে ওই মেয়েটার মেয়ের সাথে আমার সম্পর্ক এই সেই, সে আবার আমার সাথে সুন্দর করে সংসার শুরু করলো। সংসার মিন্স কি আপনি বিয়ে করলেন তাকে, তানিয়াকে? ওই রকমই, ওইরকম মানে সংসার না, লিভ টুগেদার। হ্যাঁ, বিয়ে ছাড়াই আমার সাথে সংসার করতেছে আর কি। এটা আপনার প্যারেন্টসরা মানতে বাধ্য ছিল? বাধ্য ছিল বলতে কেউ জানতো না যে বিয়ে হয় না, কিন্তু এই আজকের পর থেকে জানবে যে ওর সাথে আমার বিয়ে হয়নি। মানে সবাই জানতো যে ওকে আপনি বিয়ে করেন, কিন্তু ওর ভাই আর মা জানতো, লাস্টের দিকে জানছে যে বিয়ে হয় না। আফরোজা কি জানতো? আফরোজা জানতো বিয়ে হয়েছে, ও থাকার পরে আরেকটা বিয়ে আপনি করেছেন। বাট রাইট নাও আপনি তো সত্যটা বলছেন, তার মানে সে কনফার্ম হয়ে গেল আজকে যে আপনি তাকে বিয়ে করেননি। হ্যাঁ, এটা রাইট হলো। এখন সে আমি তাকে বিয়ে করিনি। জানলে কি হবে, ও খুশি হবে? জানলে সে অবশ্যই অনেক খুশি হবে, এবং কি আমি যা চাই সে আমার তাই দিবে। তানিয়ার সাথে কি স্টিল আপনার সম্পর্ক আছে? এখন বর্তমানে কোনো সম্পর্ক নেই, কারণ আরেকটা কাহিনী করছে সে, সেটা হলো যে কিছুদিন আগে সে আসলো, আসার পরবর্তীতেও সে আর একটা ছেলের সাথে সে সম্পর্ক জড়িয়ে পড়লো। ছেলেটার নাম হলো সম্রাট, সেই ছেলেটার নাম আমার কাছে এখনো আছে। কাহিনীটা করলো কি, ওকে আমি মারছি, কেন অন্য ছেলেদের সাথে সম্পর্ক করবা, আমি আসি, আমি তোমার জন্য আমার জানটা দিয়ে দেবো। এই কোরবানিদের পর দিন, এই যে 25 তারিখে যে কোরবানিটা গেল, এই পর দিন আমাকে সে ফোন দিয়ে 26 তারিখে সে আমার ফোন দিয়ে বললো যে আমার বাসা আসে একটু প্রবলেম। কি 2 মাস ধরে আমি ওর ঘর ভাড়া দিই না, আমি সম্পূর্ণ খরচ নিতাম, আমি 2 মাস ধরে ঝগড়ার কারণে আমি খরচ দিই না, যার কারণে ও আমাকে বলতেছে যে আমার বাসা আসে একটু প্রবলেম। বাড়িওয়ালাকে দিয়ে আমার আটকাইছে যে আমাকে বিয়ে করে না, এতদিন আমাকে ব্ল্যাকমেইল করছে, আমার ঘর ভাড়াটার পর সকল দিতে বলেন, আর আমার এই খাওয়ান পাওয়ান সকল দিতে বলেন একটু জিনিস। আর ওই ছেলেকে নিয়ে আসছে, ছেলেকে বলতেছে, ছেলেকে বলে নাই যে ও বিয়ে করছে, মানে আমার সাথে এতদিন সংসার করছে, বলছে আমি ওকে বিরক্ত করি। ছেলে জানতো না আমার ব্যাপারে। তখন ছেলেটা বলতেছে যে তুমি যে ওরা এতদিন ধরে ব্ল্যাকমেইল করছো, তুমি দায়িত্ব সব নিবা, এবং কি তুমি ওর টাকা পয়সা যা লাগে সব দিবা। আমাকে সাদা কাগজ ভিতরে সই করাইলো যে তুমি লেখো যে এতদিন ধরে তুমি মেয়ের সাথে সম্পর্ক, এতদিন ধরে তুমি তাকে নির্যাতন করতেছো, আর এতদিন ধরে তুমি তার সাথে খারাপ বিয়ে করতেছো। কিন্তু যে হোক আপনাকে ব্ল্যাকমেইল করে এক ধরনের হলফনামা নিয়ে নিল আপনার কাছ থেকে, তারপরে ডিস্টার্ব না করে। হ্যাঁ, ও আমাকে বলতেছে যে আমি ওই ছেলেটা বলতেছে যে তুমি সই করো, সই করে দিলাম। আমি আমার শরীর এত সুস্থ, তো আমি সই করে দিলাম, হাত কাঁপতেছে লিখতে। পরেও তোমার বাবা মার ডাকো, কারণ আমার বাবা মার যদি আমি এখন বলি যে আমি ওকে বিয়ে করিনি, তাহলে আমার বাবা মা মান সম্মান যাবে, আমার মান সম্মান যাবে, কি ওর মান সম্মান যাবে। আমি ওর মান সম্মানের কথা সবসময় চিন্তা করছি, যার কারণে আমি বাবা মাকে আইনি। আমি বলছি আমার বাবা মা হলো ওর ভাই, আমি ওর ভাইকে ফোন দিলাম, ওর ভাইয়ের রেফারেন্স আমি ওখান থেকে ছুটছি। ওর ভাই আসছে আর বলছে যে জানছে সবাই যে বিয়ে হয় না, ওর ভাইও জানছে, ওর মাও জানছে। বলতেছে এখন বলতেছে তুমি কাকে বিয়ে করবা, তানিয়াকে প্রশ্ন করা হচ্ছে তুমি কাকে বিয়ে করবা। বলতেছে তানিয়া চুপ করে রয়েছে, সবাই বলতেছে, তানিয়া বলতেছে 2 মিনিট থাইমা থাকার পর বলতেছে আমি ওকে বিয়ে করবো, সম্রাটকে বিয়ে করবো। সো শি গট দিস ডিসিশন। ওকে ফাইন। রাইট নাও আপনার সিচুয়েশনটা কি? আপনি কি স্টিল তানিয়াকে লাভ করেন? আমি যতটুকু তানিয়াকে লাভ করি ততটুকু আমার ফ্যামিলিকে আমি কখনো লাভ করি। ওকে, আপনার জন্য আফরোজা এখনো আপনার সঙ্গে সংসার? সে আমার সাথে বর্তমানে আছে, সে আমার সাথে সংসার করতেছে, আমরা এখন দুজন একসাথে থাকি। আমি আমার বাবা মার কাছ থেকে আলাদা থাকি, আমার বাবা মার কাছে আমি বের হয়ে আসছি, কারণ আমি বলে বের হয়েছি যে আমি যদি বের হই, আমি যদি বাসায় আসি, তাহলে আমি তানিয়াকে ছাড়া আসবো না।
আমি যদি আসি তানিয়াকে নিয়ে আসবো, কিন্তু তানিয়া তো এখন আমার হতে চাচ্ছে না। অপরাধের জায়গা থেকে আপনি আর একটা মারাত্মক অপরাধ করে যাচ্ছেন, সেই অপরাধের কোনো ক্ষমা হবে না। সে অপরাধটা কার কাছে করছেন আপনি সেটা জানেন? হ্যাঁ, বাবা মার কাছে। নো, নট অনলি দ্যাট, আপনি সবচেয়ে বড় অপরাধটা করছেন আপনার বিবাহিত স্ত্রীর কাছে। তা তো অবশ্যই, আমার বাবা মার কাছে বাবা মাকে আমি খুব কষ্ট দিছি এই বাবা মেয়েটার মাকে কারণে। সম্মানের জায়গা থেকে করছেন, বাবা মা মাফ আমি আমার বাবাকে আমি মারতে গেছি শুধু ওর জন্য। আপনার স্ত্রী আপনার অনাগত সন্তান, যাকে আপনি লাথি দিয়ে মেরে ফেলেছেন পেটের মধ্যে, এবং আপনার স্ত্রী যে এখনো এত কিছু জানার পরেও সে আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। এবং এই মেয়েটা তানিয়া যা করছে তার জায়গা থেকে সে শতভাগ লজিক্যাল কাজ করছে। সে কোনোভাবেই আপনাকে মেনে নিবে না, লাইফে কখনোই মেনে নিবে না, এবং সে তার মতো করে হয়তো কারো কাছেই খুশি হবে না, কিন্তু আপনার কাছে সে পারবে না। দিস ইজ অ্যানাদার থিং, হয়তো কাউকে পারবে অথবা পারবে না। এবং এই মানুষটাকে নিয়েও আপনি সুখী হতে পারবেন না, বিকজ এই মানুষটা যদি আপনার লাইফে কখনো ফিরে আসে, আপনার লাইফে যদি আফরোজাও না থাকে, তানিয়াও থাকে, তানিয়াকে আপনি ক্ষমা করতে পারবেন না, কারণ একটা সময় গিয়ে এই ইমোশন গুলো স্টিডি হয়ে যায়, এবং তখন আপনি তানিয়া আমি আমার জীবনের অনেক কথা আমি বলতে পারিনি, যেটা পারবেন না, 2 ঘন্টা সেটা সম্ভব না। আমি শুধু অপরাধের জায়গাগুলো আপনাকে বলতেছি, স্টিল আপনি অপরাধের মধ্যে। হ্যাঁ, আমি ভুল করতেছিলাম, আমি ভুল করতেছি এখনো। আমি যতদিন ওর কাছ থেকে না সরতে পারতেছি তানিয়ার বাবার কাছ থেকে, ততদিন আমি এই ভুলটাই করতে যাচ্ছি। আমি আমার ওর সাথে এখনো আপনি তো মনে করেন যে তানিয়ার কাছ থেকে আপনার সরা উচিত। আমি মনে করি সরা উচিত, কিন্তু আমি পারতেছি না। রাইট, দিস ইজ দ্য থিং, আপনি পারতেছেন না, এটা আমরাও বিলিভ করি, কিন্তু আপনি চান আপনার সরা উচিত। সো এখন এই বিষয়ের উপরে আমরা আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আছেন তার সঙ্গে কথা বলি। আমার মনে হয় আপনি তার পরামর্শটা খুব মনোযোগ দিয়ে শুনুন, সে কি বলে না বলে। আমাদের সঙ্গে তো ডক্টর তাজুল ইসলাম আছেন। এইরকম একটা বিষয় যেটা আপনাকে একটা বিশাল ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, এইরকম একটা আগ্রহের জায়গাটা, সেটা আসলে কোথায় হয় ব্রেনের, এবং এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার কি করা উচিত। আমরা এই পর্যায়ে মুখোমুখি হব আমাদের নিয়মিত এক্সপার্ট প্যানেলের সদস্য, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো পুরো বিষয়টাই শুনলেন। আমি প্রথমত যে বিষয়টার উপরে আপনার কাছ থেকে অ্যান্সারটা এক্সপেক্ট করছি, সেটা হচ্ছে ও এই জায়গাটা থেকে বের হতে পারে কিভাবে। একটা হচ্ছে ও ক্রাইম থেকে কিন্তু সরে এসছে এই মেয়েটার কারণেই, এই তানিয়া মেয়েটার কারণেই ওকে ভালো পথে নিয়ে এসছে। তানিয়াকে ও প্রচন্ড লাভ করে, সে লাভের জায়গাটি বারবার ঘাত প্রতিঘাতের শিকার হয়েছে। আফরোজাকে ও বিয়ে করেছে শুধুমাত্র একটা জিদের বশবর্তী হয়ে, কিন্তু ও তার স্ত্রী এবং আফরোজা তাকে পাগলের মতো লাভ করে, এবং এই অবস্থায় আফরোজার সাথে অনেকগুলো অন্যায়ও সে করে ফেলেছে, আপনি শুনলেন। এবং তানিয়া যে অবস্থায় চলে গেছে, সেখান থেকে ওর জীবন রিটার্ন আসাও কোনোভাবে পসিবল না। ও নিজেও জানে যে তানিয়ার কাছ থেকে সরে যাওয়া উচিত, নইলে সে একের পর এক অন্যায় করছে, কিন্তু ও সরতে পারছে না। আপনি আমাকে সাজেশনটা দিবেন, আমাদের বিশেষ করে যিনি অতিথি আছেন তাকে, যে তানিয়ার কাছ থেকে ওকে সরতে হলে এখন কোন বেস্ট পলিসিটা ওকে নিতে হবে। আমাদের রাষ্ট্রীয় অতিথি রাখেন গতানুগতিকভাবে আমরা অপরাধ যারা করে, অপরাধ জগতের যে সমস্ত লোকদেরকে আমরা পাই, তাদের যে সমস্ত বৈশিষ্ট্য বা ধরন মোটামুটি একেবারে একই কাজ দেখা গেছে। আমরা বেশিরভাগ থেকে দেখতেছি দরিদ্র পরিবারের, নিম্নবিত্ত পরিবারের লোকেরা, এবং যারা অশিক্ষিত বা কম শিক্ষিত তারা এরকম হয়, এবং যারা খুব ছোটকাল থেকে অন্যায়, অবিচার, বা খারাপ কাজে লিপ্ত থাকে, বা আমরা যেটা বলি বখাটে ছেলে বা খারাপ ছেলে, সেই ধরনের ছেলেরাই পর্যন্ত বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। তার ক্ষেত্রে সবগুলি বিশ্বব্যাপী ছোটকাল থেকে তৈরি করতো। নিশ্চিত এখন সে মিথ্যা কথাও বলতো, নিশ্চিত এখন আরো অসামাজিক এবং অনেকেই কাজে করতো, এবং মেয়েদের সঙ্গে সে প্রতারণা বা অবৈধ সম্পর্কও করেছে। এটুকু বোঝা যাচ্ছে আমরা যে প্রতিবারই যে কথাটা বলি, যে পরিবারের ইম্পর্টেন্ট একটা মানে গুরুত্বপূর্ণ কারখানা, আমাদের সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে পরিবার। এখান থেকে কিন্তু সন্তানরা, ছেলেমেয়েরা মানুষ হয়, আবার কেউ অমানুষ হয়। এখন রাকেটের ব্যাপারে, রাকেট যে অপরাধ জগতে আছে, এখন সে চাচ্ছে যে ব্যক্তিগতার করতে যে মেয়েটা, সেখান থেকে সে চলে আসে সাহায্য দিতে। কিন্তু রাকেটকে আমরা একটা কথা বলবো, হ্যাঁ, মৃত্যু যেটা করতে চাচ্ছে সেখান থেকে চলে আসতে চাচ্ছে, হয়তো সেখানে তার এখন আর পোষাচ্ছে না, তার মতো না চলতে না। কিন্তু ওই মহিলা হয়তো একটু সে যেমন একজন শক্তিশালী, ওই মহিলা হয়তো কোনো না কোনো ভাবে তার উপর শক্তিশালী আছে, যার ফলে সে একটা ফ্যাসাদে আছে, সেটাকে কাটতে পারছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবং পাশাপাশি আপনার কাছে আবার একটা বিষয় জানার ছিল, এই যে ক্রাইমের সঙ্গে জড়িয়ে গেছে, এই যে বড় বড় দুর্ঘটনা ও ঘটালো, এবং একের পর এক বিশেষ করে সেক্সুয়াল ডিমান্ড থেকেই এই ধরনের অপরাধের দিকে জড়িয়ে যাওয়া, একটা বিষয় আমি নক করতে চাই স্পেশালি, যে একটা মেয়ের সাথে ওর শারীরিক সম্পর্ক হবার পর থেকে ও অনেক বেশি কিউরিয়াস হয়ে যায় বিষয়টার প্রতি, এবং অল্প বয়সেই সেক্সের জন্য ড্রাগ নেওয়া, এবং সে একের পর এক অপরাধের সাথে জড়িয়ে যেতে থাকে। এই যে
কৌতূহলী হওয়া, এই কৌতূহলী হওয়ার বিষয়টা থেকে বের হয়ে আসার জন্য আলটিমেটলি সোসাইটিতে বিশেষ করে যারা কিশোর রয়েছেন কিংবা সেক্সুয়াল এডুকেশনের জন্য যে বয়সটাকে ধরা হয় সেই বয়সে প্রপার সেক্সুয়াল এডুকেশন কিভাবে দেওয়া যেতে পারে ছেলে মেয়েদেরকে, স্পেসিফিক অন দ্যাট পয়েন্ট, কিংবা ওর যদি প্রপার সেক্সুয়াল এডুকেশন থাকতো তাহলে ওই ধরনের ঘটনার দিকে যেত কিনা। আমাদের দেশে সেক্সের ব্যাপারটা নিয়ে খুবই রাজ্য করা হয়, মনে করা হয় যেন এটা খুবই অশ্লীল কাজ, খুবই নোংরা কাজ, আত্মাত্মগতি। এই যে এইভাবে এটাকে লুকিয়ে রাখা হয়, কিন্তু তারপরেও কি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালো করে রাখতে পারছি? এই যে রাতের উদাহরণ, এরকমটা আপনাদের অনুষ্ঠানে পড়ার প্রতি সপ্তাহে যে আসতেছে, তাহলে সবাই সেই অবৈধ যৌনতা অথবা খারাপ পথে যাওয়া অথবা বিদ্যালয়ে যাওয়া, মানে যৌন অনাচার থেকে শুরু করে যা করা সবই থাকে। আসলে যৌনতা হচ্ছে একটা প্রাকৃতিক ব্যাপার, এটা কাউকে কিছু শিখাতে না শিখালেও সে কিন্তু এই যে তাড়না, এই যে কামনা তার ভিতরে থাকবে, এবং যার ফলে সেই এই যৌবনের এবং কৈশোরের সময়ে যখনই কোনো হাতছাড়ি পাবে, যখনই কোনো সুযোগ পাবে, অথবা যখনই কোনো বধ সঙ্গে সঙ্গে নেশা তার সুযোগ পাবে, তখনই কিন্তু তারা এই যৌনতা জড়িয়ে পড়বে। যৌনতা একটা আবেগের ব্যাপার, যৌনতা একটা জৈবিক প্রবৃত্তি, যেগুলি সহ তোমাকে জীবনযাপন করতে হবে এবং এগুলিকে ম্যানেজ করে তোমাকে একটা সুস্থ এবং স্বাভাবিক জীবন গ্রহণ করতে হবে। অর্থাৎ এগুলি যদি আমরা তাদেরকে শিক্ষা দিতে পারতাম প্রাথমিক অবস্থা থেকে, তাহলে এই ধরনের অনাহুত অনেক যৌন অনাচার, অবৈধ যৌনতা অথবা যৌন কাজের জন্য বিভিন্ন যে রোগ থেকে প্রকোপ সেগুলো অনেক কমে। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার পরামর্শের জন্য। আপনাদের তাদেরকে ধন্যবাদ।